দৃষ্টিতে তাকিয়ে কথাগুলো বলে রাইসাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল রিদিতা। এত উগ্র মেজাজের বেপরোয়া আর ভয়ঙ্কর রাইসা আজকে রিদিতার সামনে একটা কথা বলারও সাহস পেল না। রিদিতার অগ্নিদৃষ্টি মাখা চাহনি লেলিহান অগ্নিশিখার মতো তীব্র তেজে রাইসা যেন একদম ভস্ম হয়ে গিয়েছিল। রিদিতা চলে যাওয়ার অনেকক্ষণ পরও রাইসা সেদিকে দাঁড়িয়েছিল। তার বন্ধুরা এলে তারা আর রাইসাকে কিছু জিজ্ঞাসা না করে একে অপরের সাথে এটা নিয়ে কথা বলছিল, কারণ তারা জানে রাইসা তাদের প্রশ্নের কোনো উত্তর দিবে না। হঠাৎ রাইসা প্রচন্ড জোরে একটা চিৎকার করে বসলো। সে উন্মাদের মতো হয়ে গেছে। তার বন্ধুরা এবং আশেপাশে মানুষ তাকে দেখে হতবাক হয়ে গেল। বাসায় ফিরে রাইসা পাগলের মতো ব্যবহার করছে। পুরো বাড়ির জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে ফেলে দিচ্ছে। রুমের জিনিসপত্র পুরো ভেঙে চুরমার করে দিচ্ছে আর পাগলের মতো চিৎকার করছে। ওর বাবা মা সবাই লন্ডন চলে গেছে। ও দেশে এসেছে 1 সপ্তাহ হবে, তাই বাড়িতে আপাতত কয়েকজন সার্ভেন্ট ছাড়া আর কেউ নেই। রাইসার এরকম রুদ্র আর ভয়ঙ্কর রূপ দেখে সবাই আপাতত বাড়ি ছেড়ে পালিয়েছে। একসময় রাইসা ক্লান্ত হয়ে ফোনটা পাগলের মতো খুঁজতে লাগলো। কয়েকবার রিং হওয়ার পরে অপর পাশের মানুষটা ফোন ধরলো। ফোন ধরার সাথে সাথে রাইসা অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিল। অপর পাশের মানুষটা কিছুটা দমে গেল রাইসার এমন আচরণে। প্রীতম হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, তুই হঠাৎ এমন করছিস কেন রাইসা? কি হয়েছে তোর? রাইসার আগে কটমট করতে করতে উগ্র কণ্ঠে চিৎকার করে বলল, তোকে সামনে পেলে আমি কাঁচা চিবিয়ে খাবো কুত্তার বাচ্চা। তোর কত বড় সাহস! তুই আরিয়ানের সাথে ওইসব করেছিলি? ওকে নাকি তুই মেরে ফেলতে চেয়েছিলি? তোর জন্য ও নাকি 6 মাস অসুস্থ হয়েছিল। হ্যাঁ, প্রীতম আর কিছু বলার সাহস পেল না। রাইসা সবটা জেনে যাবে সেটা সে কখনো ভাবতে পারেনি। এখন কি বলে বোঝাবে রাইসাকে? কে বলেছে এসব তোকে? সব মিথ্যে কথা। একদম আমাকে ভুল বোঝানোর চেষ্টা করবি না প্রীতম, ফল ভালো হবে না। আমি সব জেনে শুনেই তোকে প্রশ্ন করেছি। তোর মুখ থেকে এবার সত্যিটা শুনতে চাই। সত্যিটা বল আমাকে। আমার কথাটা শোন রাইসা। আরেকটু উল্টাপাল্টা কথা বলবি তো তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। তোকে শুধু একবার সামনে পাই, দেখিস তোর কি অবস্থা করি। বলে রাইসা ফোন কেটে দিয়ে দুহাত মাথায় চেপে ধরে বিছানায় বসে পড়ল। সে ভেবেছিল তার দেওয়া অপমানের পর আরিয়ান শাস্তি পাবে। রাইসাকে রিজেক্ট করে অপমান করার কষ্টটা হাড়ে হাড়ে বুঝতে পারবে। সে যে বেশি করে ফেলেছে এটাও সে বুঝতে পেরেছিল। তাই 6 মাস পর আবার দেশে ফিরে এসেছিল আরিয়ানকে পাওয়ার জন্য। কিন্তু আরিয়ানের সাথে প্রীতম যে এমন জঘন্য কাজ করেছে সেটা সে খুনাক করেও টের পায়নি। আবার এখন তো আরিয়ানের জীবনে একটা অন্য মেয়ে চলে এসেছে, যেটা সে কোনোভাবেই সহ্য করতে পারবে না। যেভাবেই হোক ওই মেয়েকে আরিয়ানের জীবন থেকে আলাদা করতে হবে। কিন্তু আরিয়ান তো তাকে কখনো ভালোই বাসেনি। সে তো এখনো রিদিতাকে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে নাকি ভালোবাসে। রিদিতার জন্য আরিয়ান তার গায়ে পর্যন্ত হাত তুলল এবং কড়া হুমকিও দিল। রিদিতাও সবার সামনে তাকে থাপ্পড় মেরে অপমান করে হুঁশিয়ারি দিয়ে গেল। তবুও রিদিতাকে আরিয়ানের জীবন থেকে সরিয়ে দিয়ে আরিয়ানকে তার চাই। এসব ভাবতে ভাবতে প্রীতমকে আবার ফোন দিল সে। একবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হলো। রাইসা হাঁপাতে হাঁপাতে বলল, আমার একটা কাজ করে দিলে তোর অপরাধ আমি ক্ষমা করে দিতে পারি। কি কাজ বল? আমি সব করতে রাজি তোর জন্য। রিদিতা মেয়েটাকে আরিয়ানের জীবন থেকে সরাতে হবে। এর জন্য সব রকমের সাহায্য তুই আমাকে করবি। প্রীতম বেশ বিরক্ত হলো। আরিয়ানের ক্ষতি তো সে এমনিতেই করত, কিন্তু রাইসা আবার আরিয়ানের জীবনে ফিরে যেতে চাওয়ায় তার ভীষণ রাগ হচ্ছে রাইসার উপরে। রাইসাকে ভালোবেসে প্রীতম ওর হাতে মার খেয়ে সবার সামনে অপমানিত হয়েছিল। এজন্য আরিয়ানের উপরে ক্ষোভের বশে হামলা করে তাকে মেরে ফেলতেও চেয়েছিল। আর এখনো কিনা রাইসার ওকে বাদ দিয়ে আরিয়ানকেই চাই। মাঝে মাঝে প্রীতমের মন চায় রাইসাকে গলা টেপে মেরে ফেলতে। প্রীতম রাগে কটমট করলেও রাইসাকে হাসি মুখে বলল, দেখ রাইসা, আরিয়ানের সাথে আমি অনেক বড় অন্যায় করেছি, সেটা আমি বুঝতে পেরেছি। সবটাই করেছি রাগ জেদের বসে আর তোকে পাবার জন্য। এখন আরিয়ান আরেকটা মেয়েকে নিয়ে সুখে আছে, ওদের অনিষ্ট করার কি দরকার? তার চেয়ে বরং তুই আর আমি। বাকি কথা শেষ করতে পারল না প্রীতম। তার আগেই রাইসা দাঁতে দাঁত চেপে চিৎকার করে একটা অশ্লীল গালি দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, আর একটা ফালতু কথা বলবি তো তোকে কেটে টুকরো টুকরো করে চিবিয়ে খেয়ে ফেলবো আমি। যেটা বলছি সেটা করবি কিনা বল। প্রীতমের এই মুহূর্তে রাইসাকে গুলি করে মেরে ফেলতে মন চাচ্ছে। উগ্র কথাগুলো গলায় এসে আটকে যেতেই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমি তোর কোনো কাজ আর নেই, তোর যা খুশি তুই তাই কর। তোর করা অপমানের কথা এখনো ভুলিনি আমি রাইসা। সেসবের শোধ নিতে আমাকে এখন আর বাধ্য করিস না তুই। এই কথা শুনে রাইসা কিছুটা নরম হয়ে বলল, আচ্ছা সরি, আমাকে মাফ করে দে প্রীতম। দোস্ত, তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি, তাই না? ইভেন তুই তো আমাকে ভালোবাসতে আর এখনো বাসিস। তাহলে আমার সুখের জন্য তুই এতটুকু করতে পারবি না?
প্রীতম মনে মনে বলল, তোকে পাওয়ার জন্য নিচে খুনি হতে যাচ্ছিলাম, আরেকটা ছেলের জীবন শেষ করে দিতে যাচ্ছিলাম। এখন সেই আমাকে রেখে আরিয়ানের সাথে তোর সুখ চাই, করাচ্ছি তোকে সুখ। কিন্তু মুখে একদম জ্ঞানী ব্যক্তিদের মতো ভঙ্গিমা করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শোন রাইসা, জোর করে কাউকে কখনো পাওয়া যায় না। একবার তো তুই চেষ্টা করেছিলি আরিয়ানকে পাওয়ার, কিন্তু শত চেষ্টা করে তো তুই ওর মন পাসনি, উল্টো ওর কত বড় ক্ষতি করিয়েছিলি। হ্যাঁ, আমিও রাগ আর জেদের বসে ক্ষতি করেছি, আর এত কিছুর পরেও তুই এখনো বিশ্বাস করিস যে আরিয়ান তোকে ওর মনে জায়গা দিবে? আর তাছাড়া ওর ভালোবাসার মানুষ ওর জীবনে এসে গেছে, এখন হাজার চেষ্টা করলেও ও কখনোই তোর হবে না। প্রীতম, আমার কথাটা শোন। প্রীতিতাকে আরিয়ানের জীবন থেকে সরাতে আমাকে সাহায্য করলে তুই আমার কাছে যা চাইবি তাই পাবি, প্রমিস। প্রীতম ফোনের ওপাশ থেকে নিষ্ঠুপে শয়তানি হাসি হেসে বলল, সত্যি বলছিস রাইসা? যা চাইবো তাই দিবি? হ্যাঁ হ্যাঁ, তাই দিব, পাক্কা প্রমিস। তাহলে তো তোর কথা রাখতেই হয়। ওকে ডাল, তোকে আমি তোর কাছে হেল্প করব, বিনিময়ে তোর প্রমিস তোকে রাখতে হবে। ওকে, যা। আমেরিকা থেকে বেটিতে ব্যাক করবি কবে? আগামী পরশু। আই উইল ইয়ারলি ওয়েটিং ফর ইউ। মামুনি, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তুমি প্লিজ বোঝাও তোমার ছেলেকে। ও মামুনি। মিসেস শাইলাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল হৃদিতা। মিসেস শাইলার চোখেও পানি। তিনি কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকালেন। দেখতে পেলেন আরিয়ান নির্বিকার ভঙ্গিতে সোফায় বসে ফোন চালাচ্ছে, যেন বিচ্ছেদ ব্যথা। হৃদিতার কান্না কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। মিসেস শাইলা চোখের পানি মুছে হৃদিতার গাল দুটো আলতোভাবে চেপে ধরে স্নেহমাখা কণ্ঠে বললেন, আরিয়ান, তোর ভালোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছি রে মা। আমরাও সেটা মেনে নিয়েছি। মাত্র তো কয়েকটা বছর, এরপর তো আবার তোরা এক হয়ে যাবি। তোদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে ফিক্সড হয়ে আছে, তাহলে তোর ভয় কিসের পাগলি? হৃদিতা তবুও কান্না করে যাচ্ছে। ডক্টর রেজা চৌধুরী এগিয়ে এসে হৃদিতাকে বুকের সাথে চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন। এতগুলো বছর পরে একমাত্র মেয়েটাকে ফিরে পেয়ে আবারও কিছু বছরের জন্য হারিয়ে ফেলবেন। একজন বাবার কাছে এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। হৃদিতাও বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। রেজা চৌধুরী চশমা খুলে চোখ মুছে নিয়ে হৃদিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কাঁদিস না রে মা, তুই কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আর তুই তো একবারের জন্য কানাডা চলে যাচ্ছিস না, কিছু বছর পর আবার তুই আমাদের মাঝে ফিরে আসবি। সেই ফিরে আসা হবে আজীবনের জন্য ফিরে আসা। তখন কেউ আর তোকে আমাদের থেকে দূরে নিয়ে যেতে পারবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। হৃদিতা কাঁদতে কাঁদতে বলল, আমি পারবো না তোমাদের ছাড়া থাকতে, আরিয়ানকে ছাড়া থাকতে। বলে সে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান ততক্ষণ ড্রয়িং রুমের দরজার কিনারে গিয়ে উল্টো দিকে ফিরে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। হৃদিতা তার দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে ভেজা কণ্ঠে বলল, তুমি আমাকে দূরে ঠেলে দিয়ে ভালো থাকতে পারবে আরিয়ান? তোমার কি একটু কষ্ট হবে না? আরিয়ান হৃদয়ের অসহ্য ব্যথাগুলো অতি নির্মমভাবে লুকিয়ে রেখে হৃদিতার পানে তাকালো। তার চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে ফুলে আছে। দেখে মনে হচ্ছে সারা রাত না ঘুমিয়ে প্রচুর কান্না করেছে। হৃদিতা আরিয়ানের দিকে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান হৃদিতার গাল দুটো আলতো হাতে জড়িয়ে ধরে ভাঙা কণ্ঠে বলল, আমাদের এই বিচ্ছেদ সাময়িক সময়ের স্মৃতি। এই বিচ্ছেদ আমাদের ভালোবাসার অগ্নি পরীক্ষা। এই বিচ্ছেদ যদি আমাদের ভালোবাসার পরিধি বৃদ্ধি করে, তাহলে আবারও প্রমাণ হবে আমাদের ভালোবাসা কতটা খাঁটি, কতটা পবিত্র। অপেক্ষা নামক বিষাক্ত কষ্টমাখা অনুভূতির পরে যে পবিত্র মিলন হবে, সেটার তুলনা পৃথিবীর কোনো কিছুর বিনিময়েই পাওয়া যাবে না। আমাদের আবার দেখা হবে কোনো এক বৃষ্টি স্নাত বিকেল বেলা, অথবা শরতের স্নিগ্ধ সকালে। তখন আমি তোমাকে চিরদিনের মতো আপন করে নেব, আজীবনের জন্য হৃদয়ের গহীন মণিকোঠায় ভীষণ যত্নে আগলে নেব। সেই মধুর দিনটার জন্য তুমি আমার অপেক্ষা করবে না দিদি? হৃদিতা কাঁদতে কাঁদতে আরিয়ানের বুকে জায়গা করে নিল। অস্পষ্ট কণ্ঠে বলতে লাগলো, পারবো আরিয়ান, আমি পারবো। তোমার জন্য শুধু এই কয়েকটা বছর কেন, হাজার জনম অপেক্ষা করতে রাজি আছি আমি, কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসা যেন একই থাকে। আরিয়ান হৃদিতাকে জড়িয়ে ধরে নিঃশক্ত কণ্ঠে বলে উঠল, তোমার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে দিয়ে সেটা ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে। প্রচন্ড ভালোবাসি তোমায় দিদি, নিঃস্বার্থ আর সীমাহীন ভালোবাসি। হৃদিতা আবেগী কণ্ঠে বলে উঠল, আমিও তোমাকে ভীষণ ভালোবাসি আরিয়ান, নিজের থেকেও হাজার গুণ বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অপরদিকে আদনান, মিসেস আনিকা রায়হান এবং রায়হান
শাহরিয়ার লাগেজ সমেত সিঁড়ি দিয়ে নিচে নামছেন। আজ সন্ধ্যা 7টায় তাদের এবং রিদিতার কানাডার ফ্লাইট। রুহি বিধ্বস্ত অবস্থায় দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবলোকন করছে। তার রাগ, অভিমান, কষ্ট সবগুলো একই সাথে অনুভূত হচ্ছে। আদনানের সাথে স্বল্প দিনের পরিচয় মানুষটাকে যে জনম জনম পরিচয়ের অনুভূতি দিয়ে যাবে সে কখনো কল্পনাও করতে পারেনি। এখন তাকে ভালোবাসার সাগরে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে একা বহুদূর চলে যাচ্ছে। বিষয়গুলো ভাবতেই রুহির বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার মন তাকে বলছে, আদনানকে একটা রুহি ওকে নিজের থেকে এতটা দূরে যেতে দিস না। অবশেষে মনের কাছে হেরে গিয়ে রুহি দৌড়ে আদনানের কাছে ছুটে যায়। সবার সামনে তাকে জড়িয়ে ধরতে নিলে আদনান তাকে নিয়ে ছাদে চলে যায়। সবার চোখের আড়াল হতে রুহি আদনানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে তার হিসকে উঠে যায়। আমাকে ছেড়ে প্লিজ দূরে যেও না আদনান, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। কষ্টে এখনই আমার বুকটা ফেটে যাচ্ছে। এতগুলো বছর আমি সেই যন্ত্রণা নিয়ে কিভাবে একা থাকবো? আদনান রুহিকে উঠিয়ে নিয়ে সযত্নে তার চোখের পানিগুলো মুছিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদে না রুহি, তোমাকে এভাবে কাঁদতে দেখলে আমারও যে ভীষণ কষ্ট হয়। তোমাকে এই অবস্থায় রেখে আমি কিভাবে কানাডা ফিরে যাব বলো তো? আমাকে হাসি মুখে বিদায় দাও রুহি। আমি তোমাকে প্রমিস করছি না আবার তোমার কাছে ফিরে আসবো। তাহলে কান্না কিসের রুহি? আর তোমাকে আমার কানাডার নাম্বার দিয়ে যাব। তোমার যখনই মন খারাপ করবে তুমি আমাকে কল করবে, কেমন? দেখবে কথা বলতে বলতে তোমার মনটা ভালো হয়ে যাবে। তুমি আর মন খারাপ করার অবকাশই খুঁজে পাবে না। এই বলে আদনান প্রথমবারের মতো রুহির কপালে নিজের ভালোবাসার পরশ গভীরভাবে এঁকে দিল। রুহি শিহরণে কেঁপে উঠল। আদনান এবার নিজ থেকে রুহিকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখল। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুটুকু অতি সন্তর্পণে মুছে নিল সে। অন্ধকার রুমে বিছানার নিচে এক প্রান্তে মেঝেতে বিধ্বস্ত অবস্থায় বসে রয়েছে আরিয়ান। সম্পূর্ণ ঘর এলোমেলো হয়ে আছে। ছেলেদের কান্না করা মানায় না। এই নিয়মকে সম্পূর্ণ ভেঙে রিদিতা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ঘরবন্দি অবস্থায় চিৎকার করে হাউমাউ করে কেঁদেছে আরিয়ান। পুরো রুমে জিনিসপত্র ভাঙচুর করেছে। মিসেস শায়লা রেজা চৌধুরী শতবার ডাকলেও সে দরজা খোলেনি এবং কোনো প্রকার সাড়া দেয়নি। এমনকি রিদিতা চলে যাওয়ার আগ মুহূর্তেও সে ঘরের বাহিরে বের হয়নি এবং রিদিতার সামনেও যায়নি। রিদিতা কেঁদে কেঁদে অনেকবার দরজায় কড়া নেড়ে নেড়ে তাকে ডেকেছিল, কিন্তু আরিয়ান সাড়া দেয়নি। সেই মুহূর্তে রিদিতাকে দেখলে তার মনের কষ্ট হাজার গুণ বেড়ে যেত। হয়তো তাকে আগের বারের মতো যেতে দিতে চাইতো না। তাই প্রচন্ড কষ্ট, যন্ত্রণা এবং হাহাকারে বুকটা, হৃদয়টা কষ্টে ফেটে গেলেও আরিয়ান বুকে পাথর চেপে রেখে দরজা আটকে বসেছিল। আবারও তার নিজেকে নিঃস্ব, অসহায়, প্রাণহীন, নির্জীব এবং প্রচন্ড একা অনুভূত হচ্ছে। হৃদিতার রেখে যাওয়া বারবি ডলটা, তাকে নিয়ে বহু বছর যাবৎ লেখা চিঠি এবং স্কেচগুলো অতি যত্নে বুকের সাথে আগলে রাখলো সে। সেই সাথে আরো নতুন কিছু স্কেচ হৃদিতা তাকে উপহার দিয়ে গেছে। সেগুলো আরিয়ানের বিভিন্ন মুহূর্তে, বিভিন্ন ভঙ্গিতে হৃদিতার নিজ হাতে আঁকা স্কেচ, যেগুলোতে আরিয়ান কখনো গিটার হাতে গান গাইছে, কখনো বই পড়ছে, তো কখনো হৃদিতার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার কখনো প্রাণখোলা হাসি হাসছে। হৃদিতার লেখা চিঠিগুলো নিয়ম করে প্রতিদিন পড়তো আরিয়ান, যার জন্য সবগুলো চিঠি তার একদম মুখস্থ হয়ে গিয়েছে। সেসব চিঠির মধ্যে কয়েকটি লাইন বারবার তার কানে ভেসে আসছে। আমার প্রাণের চেয়েও প্রিয় আরিয়ান, তোমার এক জনমে ভালোবাসি শব্দটা বলে আমি তৃপ্তি পাবো না। হয়তো 1000 জনম বললেও আমার হৃদয় অতৃপ্ত রয়ে যাবে। এক জনমে তোমায় ভালোবেসে আমার মন কখনো তৃপ্ত হবে না। হয়তো 1000 জনমেও তোমায় ভালোবাসা শেষ হবে না। আমি যতটা তোমায় ভালোবাসি ঠিক ততটা যদি প্রকাশ করতে পারতাম তবে আমার জীবন সার্থক হতো। কিন্তু আমি বারবার আমার ভালোবাসার কথা বলে বলে প্রকাশ করে দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করতে চাই না। আমি তোমাকে আজীবন নিজের সবটুকু সত্তা দিয়ে ভালোবেসে নিঃশেষ হয়ে যেতে চাই। প্রতিটা নিঃশ্বাসে তোমাকে গভীর থেকে গভীরভাবে অনুভব করে নিজের শেষ নিঃশ্বাসটুকু তোমার বুকে থেকে ত্যাগ করতে চাই। সেটার মাধ্যমেই আমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে প্রমাণ হবে। আল্লাহর কাছে আমি শত কোটি প্রার্থনা করি তিনি যেন রোজ হাসরে তোমাকে আমার অমর সঙ্গী হিসেবে দান করেন। আমরা দুজন হাতে হাত রেখে সেই অন্তহীন জীবনে অমর চিরসঙ্গী হয়ে থাকবো। কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। কথাগুলো শেষ হতে আরিয়ান দ্রুত চোখ খুলে তাকালো। জিন্সের পকেট থেকে হৃদিতার নুপুরটি বের করে সামনে উঁচিয়ে ধরলো। ছলছল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। খুব আলতোভাবে পরম আবেগে সেটাতে চুমু খেলো। তারপর টেবিলে থাকা সোনালী ফ্রেমে বাঁধানো হৃদিতার হাস্যোজ্জ্বল ছবিটা বুকের সাথে চেপে ধরে আরিয়ান কাতর অথচ তীব্র আবেগী কণ্ঠে বলতে লাগলো, ভালো করে তোমায় ভালোবাসাই হলো না রীতি। আমার হৃদয়ে জমানো ভালোবাসার মহাসমুদ্রে তোমাকে নিয়ে অবগাহন করা হলো না।
তোমাকে নিজের সবটুকু সত্তা উজাড় করে ভালোবাসা হলো না। যতটা ভালোবাসা তোমার প্রতি প্রকাশ করেছিলাম, তার চেয়ে 1000 গুণ বেশি তোমায় ভালোবাসি, হয়তো এর থেকেও বেশি, যার কোনো সীমা পরিসীমা নেই। অথচ কি দুর্ভাগ্য আমার তোমার জন্য অতি যত্নে আগলে রাখা ভালোবাসাগুলো তোমার প্রতি সম্পূর্ণ উজাড় করে দেয়া হলো না। তোমাকে শুধু এই জনম কেন, 1000 জনম অনন্তকাল ভালোবাসলেও আমার ভালোবাসা এক বিন্দু পরিমাণ নিঃশেষ হবে না। কথা দিচ্ছি তোমায় রীতি, একটাবার তুমি আমার কাছে ফিরে আসো। উপহার স্বরূপ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা দিয়ে মুড়িয়ে রেখে আজীবনের জন্য তোমায় আমার হৃদয় ছাড়ে অতি যত্নে আগলে রাখবো। আমার জীবনের অন্তিম নিঃশ্বাস, অন্তিম মুহূর্ত পর্যন্ত তোমার হাতে হাত রেখে, তোমাকে বুকে জড়িয়ে রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। শুধু এই জন্মে না, মৃত্যুর পরবর্তী অনন্তকালের মহাজীবনে অমর চিরসঙ্গী হিসেবে আমার শুধু তোমাকেই চাই, শুধুমাত্র তোমাকে। এই জীবন কিংবা মৃত্যুর পরবর্তী সেই অন্তহীন অনন্তকালের জীবন কেউ কখনো আমাদের আলাদা করতে পারবে না। মহান আল্লাহর কাছে আমার জীবনের এটাই প্রথম এবং শেষ চাপ। হন্তদন্ত হয়ে ছুটে এসে এলোপাথারিভাবে গাড়ি চালাচ্ছে আরিয়ান। এই মুহূর্তে তার মাথায় একদমই ঠিক নেই। প্রচন্ড অস্থির এবং উত্তেজিত দেখাচ্ছে তাকে। তার ফর্সা চেহারা, সারা দেহ লালচে বর্ণ ধারণ করেছে। ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছে সে। এই মুহূর্তে তাকে দেখতে একদম বিধ্বস্ত, উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। কিছুক্ষণ আগের একটি কথাই তার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। হৃদিতা অ্যাক্সিডেন্ট করেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা তার। এই মুহূর্তে হসপিটালে নেওয়া হয়েছে তাকে। এই কথাটা শোনার পর আরিয়ান নিজেকে আর সামলাতে পারেনি। মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, মিসেস সাদিকা বেগম, রুহি অন্য গাড়িতে পাগলের মতো করে ছুটে আসছে। তাদের গন্তব্য বর্তমান ঢাকা সিটি হসপিটাল। হৃদি, আমার হৃদি কোথায়? আমার হৃদি কোথায় ডক্টর? হসপিটালে হন্তদন্ত হয়ে ছুটে এসে সামনে থাকা একজন ডাক্তারকে শক্ত করে প্রচন্ড উত্তেজনায় কাঁপতে কাঁপতে কথাটা বলল আরিয়ান। তার পেছনে পেছনে মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, সাদিকা বেগম ও রুহি এসে উপস্থিত হয়েছে। শান্ত হন মিস্টার আরিয়ান। হৃদিতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে, আমরা তার ট্রিটমেন্ট করছি। দোয়া করুন আল্লাহ যেন তাকে। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই আরিয়ান তার অ্যাপ্রনের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে পাগলের মতো করে বলল, আমার হৃদের যেন কিচ্ছু না হয় ডাক্তার। দরকার পড়লে আমার জীবন নিয়ে ওকে বাঁচান আপনি, কিন্তু ওর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না, আপনাদের কাউকে ছাড়বো না আমি। মিসেস শায়লা ও ডক্টর রেজা চৌধুরী টেনে হিস্ট্রি ডাক্তারের থেকে আরিয়ানকে ছাড়ালেন। তাকে দুজন দুই দিক থেকে শক্ত করে ধরে রাখলেন। তার অতি কষ্টে নিজেদের কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু অশ্রু তাদের বাদ মানছে না। সাদিকা বেগম ও রুহি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে। ডাক্তার নিজেকে ঠিক করে কয়েক দফা শ্বাস শান্ত কণ্ঠে নিয়ে বললেন, মাথা ঠিক রাখুন মিস্টার আরিয়ান, এটা মোটেও পাগলামি করার সময় নয়। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, এর বাইরে আমরা কিছুই করতে পারবো না। আপনার মিস হৃদিতার জন্য বেশি বেশি করে দোয়া করুন বলে ডক্টর চলে গেলেন অপারেশন থিয়েটারের দিকে। এদিকে আরিয়ান নিজেকে ছাড়িয়ে নিয়ে হসপিটালের করিডোরে হাঁটু ভেঙে বসে কান্নায় ভেঙে পড়ল। তার বুক ফাটা আর্তনাদ সবাইকে হতভম্ব করে তুলছে। মিসেস শায়লা, ডক্টর রেজা চৌধুরীর চোখেও পানির বন্যা। ঠিক একইভাবে 6 মাস আগে একই হসপিটালের করিডোরে তারা তিনজন তাদের অপর একজন আপন ব্যক্তির জন্য এভাবে কেঁদেছিল। আরিয়ান কাঁদতে কাঁদতে মোনাজাতের ভঙ্গিতে আল্লাহর উদ্দেশ্যে দোয়া করল, হে পরওয়ারদিগার, হে সর্বশক্তিমান, আমার হৃদিকে তুমি সুস্থ করে দাও। দরকার পড়লে তুমি আমার জীবন নিয়ে নাও, তবু তুমি তাকে পুনরায় জীবন দাও। এছাড়া আমি এমনিতেই মরে যাব। এই তীব্র যন্ত্রণাময় বিষাক্ত কষ্ট সহ্য করার থেকে তুমি বরং আমাকে এখনই এই পৃথিবী থেকে উঠিয়ে নাও। ইতিমধ্যে আরিয়ানের সব বন্ধুরা চলে এসেছে। তারা ব্যথায় জর্জরিত হয়ে থাকা আঘাতপ্রাপ্ত বন্ধুকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের এই বন্ধুটা এক জীবনে আর কত কষ্ট সহ্য করবে, এটা ভাবতেই উপরওয়ালার কাছে একরাশ অভিযোগ ছুড়ে দেয় তারা। প্রায় 2 ঘন্টার অপারেশন শেষে হৃদিতাকে আইসিইউতে শিফট করা হয়েছে। অপারেশন সাকসেসফুল হলেও তার অবস্থা এখনো বেশ ক্রিটিক্যাল। জ্ঞান না ফেরা অবধি তার ব্যাপারে কিছুই বলতে পারছে না ডাক্তাররা। অপরদিকে মিসেস আনিকা রায়হান শাহরিয়ার এবং আদনানও বেশ গুরুতর আহত হয়েছে। তাদের অবশ্য অপারেশন থিয়েটারে নেওয়ার প্রয়োজন হয়নি, তাদেরকে কেবিনে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আইসিইউ এর দরজার সাথে লাগানো ছোট্ট কাচের অংশটুকু দিয়ে অশ্রুসিক্ত রক্তিম বর্ণ চোখ জোড়া দিয়ে হৃদিতাকে পলকহীন দৃষ্টিতে দেখে যাচ্ছে আরিয়ান। হৃদিতা নিথর হয়ে বেডে শুয়ে আছে। তার মাথা এবং 2 হাতে সাদা ব্যান্ডেজ লাগানো, মুখে অক্সিজেন মাস্ক দেওয়া, হাতে ক্যানোলা দিয়ে স্যালাইন দেওয়া হচ্ছে। হৃদিতাকে এই অবস্থায় দেখে এই মুহূর্তে আরিয়ানের বুকে যে তীব্র যন্ত্রণার সুনামি বয়ে চলেছে সেটা কেবলমাত্র সেই অনুধাবন করতে পারছে। ইচ্ছে করছে এই মুহূর্তে হৃদিতাকে জাগিয়ে তুলে তাকে শক্ত করে জড়িয়ে ধরতে, বুকে আগলে নিতে, কিন্তু সেটা সে পারছে না বলে নিজেকে আজ বড্ড অসহায় মনে হচ্ছে তার।
তুমি এত সহজে আমাকে ছেড়ে যেতে পারো না রিদি। এত সহজে আমি তোমাকে কোথাও যেতে দিব না। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা বাকি রয়েছে আমাদের। তুমি কিনা সব ফাঁকি দিয়ে চলে যেতে যাচ্ছ। এতটা স্বার্থপর তুমি কবে হয়ে গেলে রিদি? কবে থেকে এমন পাষাণ মানবীতে রূপান্তরিত হলে? আমার ভালোবাসার কসম তোমায় রিদি, ফিরে এসো আমার কাছে। বুক পিঞ্জরে যত্ন করে আগলে রাখবো তোমায়। অপরদিকে রুহি আদনানের কেবিনের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। একটু পরপর বুক ভেঙে কান্না আসছে তার। আদনানের বিধ্বস্ত অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না সে। তীব্র কষ্টে তার বুক জুড়ে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গেছে। অশ্রুসিক্ত দৃষ্টিতে কান্না ভেজা কণ্ঠে রুহি আদনানের উদ্দেশ্যে বলতে লাগলো, আমাকে দেওয়া কথা না রেখেই তুমি দূরে চলে যেতে চাচ্ছ আদনান? তুমি যে বলেছিলে আবার আমার কাছে ফিরে আসবে, তাহলে আমাকে একা রেখে কোথায় চলে যাচ্ছিলে? আমাদের ভালোবাসার কাহিনী রচিত হওয়ার আগেই আমাকে মাঝ রাস্তায় এভাবে রেখে চলে যেতে পারবে না তুমি। তোমার ভালোবাসা এতটা ঠুনকো হতে পারে না। আমাদের সব স্বপ্ন, আশা, ভালোবাসাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য হলেও তোমাকে আবার ফিরে আসতে হবে আমার কাছে। তোমাকে আমার জন্য আবার ফিরে আসতে হবে, এটা আমার ভালোবাসার দৃঢ় বিশ্বাস। তোমাকে আবার ফিরতেই হবে আমার কাছে। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরোতে প্রীতমকে টেবিলে বসে ড্রিঙ্কস করতে পেল রাইসা। প্রীতমের পরনে সাদা টাওয়াল ছাড়া আর কিছুই নেই, হালকা ভেজা বুক ও পিঠ উন্মুক্ত তার। অপরদিকে রাইসার শরীরে কেবল একটা তোয়ালে পেঁচিয়ে বেরিয়ে এসেছে। কিছুক্ষণ আগে নির্লজ্জতার চরম সীমা পেরিয়ে বিবাহ বহির্ভূতভাবে নিষিদ্ধ ঘনিষ্ঠ মুহূর্ত পার করেছে তারা। আবার এই মুহূর্তে কুরুচিকর ভাবে একে অপরের সামনে উপস্থিত হয়েছে। রাইসা এসে প্রীতমের পাশে বসলো। প্রীতম তাকে দেখে বাঁকা হেসে একটা ড্রিঙ্কসের গ্লাস তার দিকে বাড়িয়ে দিল। রাইসা লাস্ট সময় হেসে সেটা হাতে নিল। প্রীতম ড্রিঙ্কসে চুমুক দিতে দিতে বাঁকা হেসে বলল, তো বল, কেমন এনজয় করলি রাইসা? রাইসা ভুরু কুচকে বলল, আমি জাস্ট তোকে দেয়া আমার কথা রেখেছি, না হলে তোর সাথে কখনো পেট শেয়ার করতাম না আমি। প্রীতম খানিকটা অপমানিত বোধ করলো, তবুও সে নিজেকে সামলে নিয়ে বলল, তুই না আরিয়ানকে ভালোবাসিস? তাহলে তার অবর্তমানে অপর একজনের সাথে শুতে তোর একটু দ্বিধাবোধ হলো না? রাইসা চোখ গরম করে প্রীতমের দিকে তাকালো। প্রীতম হেসে ফেলে আবার ড্রিঙ্কস করায় মনোযোগ দিল। রাইসা ড্রিঙ্কসে আরেকটা চুমুক দিয়ে বেশ শান্ত ও স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আমার কথা রেখেছি প্রীতম। তুই আমাকে এক রাতের জন্য চেয়েছিলি, সেটা আমি পূরণ করেছি। আমাকে দেয়া তোর কথা কবে পূরণ করবি তুই? প্রীতম একটা শয়তানি হাসি হেসে বলল, এই প্রীতম কখনো কাঁচা কাজ করে না বেবি। আমি আমার কাজ অলরেডি করে ফেলেছি। ধরে নে হৃদিতার চ্যাপ্টার ক্লোজ। রাইসা প্রচন্ড খুশিতে লাফিয়ে উঠে বলল, কি সত্যি বলছিস তুই? প্রীতম ড্রিঙ্কস করতে করতে মাথা দোলালো। রাইসা খুশিতে আত্মহারা হয়ে আপন মনে বিড়বিড় করে বলতে লাগলো, এবার আরিয়ান সম্পূর্ণ আমার হয়ে যাবে। কেউ ওকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। হৃদিতা নামের পথের কাঁটা আমি চিরকালের জন্য উপড়ে ফেলেছি। এবার দেখি মিস্টার আরিয়ান খান তুমি আমার না হয়ে কিভাবে থাকো। প্রীতম রাইসার বিড়বিড় করে বলা কথাগুলো শুনে ফেলে ভুরু কুচকালো। তারপর মনে মনে একটা শয়তানি হাসি দিয়ে ফ্লাওয়ার ভেজে লুকিয়ে রাখা হিডেন ক্যামেরার দিকে এক নজর তাকালো। তারপর মনে মনে ক্রুর হাসি দিয়ে বলল, তোর কি মনে হয় রাইসা, আমি এত সহজে তোকে ছেড়ে দিব? এখন থেকে আমি প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে ব্যবহার করব তোকে, আর তুই কিচ্ছু করতে পারবি না। তোর করে প্রত্যেকটা অপমান অপদস্থের চরম বদলা নিব। বলে রাগে চোয়াল শক্ত করে ফেলল প্রীতম। তুই সত্যি বলছিস শান্তু? হৃদিদের গাড়ির অ্যাক্সিডেন্ট প্রীতম করিয়েছিল, কিন্তু ও দেশে আসলো কবে? আরিয়ানের প্রশ্নের উত্তরে শান্ত বলল, গত পরশুদিন প্রীতিম আমেরিকা থেকে বিটিতে ব্যাক করেছে। এরপরেই রাইসার সাথে ওকে যোগাযোগ করতে দেখা গেছে। প্রীতম আর রাইসার ফ্রেন্ড সার্কেলের অনেক দিনের সাথে এখনো আমার যোগাযোগ রয়েছে। তাদের মাধ্যমেই এই খবরটা জানতে পেরেছি আমি। প্রচন্ড রাগে চোয়াল শক্ত হয়ে গেল আরিয়ানের। হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে সে দিশেহারা হয়ে পড়ল। দেয়ালে একের পর এক পাঁচ মারতে লাগলো সে। শান্তরা সবাই মিলে ওকে আটকালো। ইতোমধ্যে আরিয়ানের হাত ফেটে অঝরে রক্ত ঝরছে। রেহান নিজের রুমাল দিয়ে তার হাত পেঁচিয়ে ধরলো, কিন্তু আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে হুঙ্কার ছেড়ে বলতে লাগলো, এত বড় সাহস ওই প্রীতম আর রাইসার আবার হৃদিকে আবার থেকে কেড়ে নিতে চেয়েছিল। এবার আমি ওদের দুটোকে একটাকেও ছাড়বো না, জীবন্ত কবর দিব দুটোকে। এমন অবস্থা করব যেন বেঁচে থাকতে ওদের প্রতিটা মুহূর্ত তীব্র যন্ত্রণাময় হয়ে ওঠে। নিজের বেলায় ওদেরকে ছাড় দিয়েছিলাম, কিন্তু এবার ওরা আমার কলিজার গায়ে আঘাত দিয়েছে। এর মাসুল তো ওদেরকে দিতেই হবে।
সুদে আসলে সব উসুল করবো এবার। পাগলের মতো গাড়ি ড্রাইভ করছে রাইসা। তাকে এই মুহূর্তে প্রচন্ড উত্তেজিত এবং দিশেহারা দেখাচ্ছে, সেই সাথে পুরোপুরি বিধ্বস্ত মনে হচ্ছে। সেই রাতে প্রীতমের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত পার করার সময় সেসবের ভিডিও হিডেন ক্যামেরায় ক্যাপচার করে নেয় প্রীতম। এরপর সে প্রতিনিয়ত রাইসাকে ব্ল্যাকমেল করতে থাকে তার সাথে পুনরায় ফিজিক্যাল রিলেশনে অ্যাটাচড হওয়ার জন্য। রাইসা এটা নিয়ে তার সাথে প্রচন্ড রাগারাগি করলে প্রীতম সে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে দেয়। অবশ্য নিজের চেহারা সে ব্লার করে ঢেকে দেয়, যার জন্য রাইসা পুরোপুরিভাবে ফেঁসে যায় এবং সে বেঁচে যায়। ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে লন্ডন থেকে রাইসার বাবা মা এটা নিয়ে তাকে প্রচন্ড ধিক্কার জানাচ্ছে। তার রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেলের সবাই তাকে ছিছি করছে। তাই প্রচন্ড ডিপ্রেশনে সে গাড়ি নিয়ে প্রীতমের বাসার দিকে রওনা দিয়েছে। আজ প্রীতমকে সে খুন করে ফেলবে, এটাই তার প্রতিজ্ঞা। কিন্তু প্রচন্ড বেপরোয়াভাবে গাড়ি ড্রাইভ করতে থাকে আচমকা একটা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে অ্যাক্সিডেন্ট করে রাইসা। সাথে সাথে তার গাড়িটা সম্পূর্ণ উল্টেছে এবং সে প্রচন্ডভাবে আহত হয়। ড্রিঙ্কস করে হাইওয়েতে প্রচন্ড দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে প্রীতম। চারপাশে নানা গাড়িকে ধাক্কা দিয়ে ও টক্কর দিয়ে সে বেপরোয়াভাবে গাড়ি এগিয়ে নিচ্ছে। এজন্য অনেকে তাকে হুমকি ও সতর্ক করলেও সে বাধা মানেনি। তার জন্য হুঁশ নেই, থাকবেই বা কি করে। প্রায় 2 ঘন্টা ধরে বারে বসে লাগাতার ড্রিঙ্কস করেছে সে। একসময় পুলিশের ব্যারিকেড ভেঙে গাড়ি চালিয়ে নেওয়ার সময় পুলিশ তাকে ধাওয়া করে, কিন্তু কৌশলী প্রীতম পুলিশের চোখ ফাঁকি দিয়ে অন্য রাস্তায় গাড়ি ঢুকিয়ে দেয়, যার ফলে পুলিশ তাকে আর ধরতে পারে না। নিজের বুদ্ধিমত্তায় নিজেই বেশ সন্তুষ্ট হয় প্রীতম। চওড়া হেসে গাড়ির স্পিড কিছুটা কমিয়ে আনার সময় হঠাৎ সামনে কতগুলো মুখোশধারী অবয়বকে দেখে থমকে যায় সে। রক্তিম বর্ণ ঘোলাটে চোখ দুটো পিটপিট করে খুলে বোঝার চেষ্টা করে সামনে কারা আছে, কিন্তু স্পষ্টভাবে কিছুই দেখতে পারছে না সে। তাই গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে গিয়ে মাতাল কণ্ঠে বলতে থাকে, শালা কে রে তোরা? মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ডিস্টার্ব করছিস? জানিস আমি কে? আমি প্রীতম হাসান শেখ। তোদের সবটাকে চুটকি দিয়ে উড়িয়ে দিতে পারি আমি। কথাটা বলা শেষ হওয়ার সাথে সাথে মাথায় প্রচন্ড জোরে এক আঘাত পড়ল প্রীতমের। সাথে সাথে রাস্তায় লুটিয়ে পড়ল সে। 2 হাতে ভর দিয়ে উঠে দাঁড়াতেই সামনে এক জোড়া পাকে হকি স্টিক হাতে দাঁড়িয়ে থাকতে দেখলো প্রীতম। ধীরে ধীরে সামনে তাকাতেই কালো মাস্ক সরিয়ে অবয়বটি তার মুখ দেখালো। প্রীতম অবাক কণ্ঠে বলল, আরিয়ান? আরিয়ান হাঁটু ভেঙে বসে প্রীতমের 2 গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে কটমটিয়ে বলল, চিনতে পেরেছিস তাহলে? মনে আছে 6 মাস আগে এমনই এক মধ্যরাতে ঠিক এই হাইওয়েতে আমাকে ক্ষত বিক্ষত করে বিধ্বস্ত অবস্থায় মৃত্যুর জন্য ফেলে দিয়েছিলি তুই? তোর ভাড়া করা গুন্ডা দিয়ে আমাকে কি নিষ্ঠুরভাবে পিটিয়েছিলি? সেদিন আমি চেয়েও তোর উপর প্রতিশোধ নেইনি। সুস্থ হওয়ার পরও তোর উপর প্রতিশোধ নিতে চাইনি, ছেড়ে দিয়েছিলাম তোকে। কিন্তু আজ কেন তোকে এভাবে মারতে এসেছি জানিস? কারণ তুই আমার কলিজার ক্ষত করতে চেয়েছিস, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিস। শুনে রাখ, হৃদি ইজ মাই হার্ট, মাই লাভ, মাই ড্রিম, এভরিথিং। ওর গায়ে কেউ একটুখানি আঁচড় লাগাতে চাইলে আমি তাকে নিঃশেষ করে দেব। আর তুই তো ওকে একেবারে এই পৃথিবী থেকেই সরিয়ে দিতে চেয়েছিলি। তোকে আমি কি করে ক্ষমা করি বল? তোকে যে আজ তোর প্রাপ্য শাস্তি পেতেই হবে, তোকে যে আজ মরতেই হবে শয়তান। বলে প্রীতমকে হকি স্টিক দিয়ে এলোপাথারি ভাবে মারতে লাগলো আরিয়ান। তীব্র আকাশ রাগ, ক্ষোভ ও ঘৃণার সংমিশ্রণে নিজের সর্বশক্তি দিয়ে প্রীতমকে পেটাতে লাগলো সে। প্রীতম প্রচন্ড জোরে চিৎকার করে করে আর্তনাদ করতে লাগলো, কিন্তু হাইওয়ের এই অংশটা বর্তমানে জনমানব শূন্য থাকায় কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসলো না। ইতিমধ্যে আরিয়ান প্রীতমকে মেরে 3টা হকি স্টিক ভেঙে ফেলেছে। এভাবে প্রায় আধা ঘন্টা মারার পরেও আরিয়ানের বন্ধুরা ওকে দূরে টেনে নিয়ে গেল। আরিয়ানকে তবুও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব হচ্ছিল না। সে বারবার তেড়ে এসে প্রীতমকে মারার জন্য হাঁসফাঁস করছিল। শেষে অনেক কষ্টে বন্ধুরা মিলে আরিয়ানকে নিয়ে বাড়িতে বসিয়ে দেয়। তারপর আধমরা প্রীতমকে এক নজর ঘৃণার দৃষ্টিতে দেখে তারও গাড়িতে গিয়ে বসে পড়ে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি সেখানে এসে পড়ে। তারা অস্পষ্ট গঙ্গানের আওয়াজ করতে থাকা প্রীতমকে তুলে নিয়ে দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। সময় তার আপন গতিতে বয়ে চলেছে। সময় কারোর জন্য কখনো থেমে থাকে না, সে তার নিজস্ব গতিতে প্রকৃতির নিয়ম অনুসারে ক্রমাগত এগিয়ে যায়। সেই সময়ের পরিক্রমায় কারো জীবন থমকে যায় তো কারো জীবন পুনরায় নতুন করে ঘুরে দাঁড়ায়। কারো জীবন এলোমেলো হয়ে যায় তো কারো জীবন আবার রঙিন উজ্জ্বলতায় ভরে ওঠে। সেই মধ্যরাতে হাইওয়েতে পুলিশরা প্রীতমকে গুরুতর আহত রক্তাক্ত অবস্থায় খুঁজে পায়। দ্রুত তাকে হসপিটালে নিয়ে গিয়ে ইমার্জেন্সি ভাবে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। অনেক কষ্টে তাকে বাঁচানো গেলেও টানা 1 সপ্তাহ আইসিইউতে থাকতে হয়েছিল তাকে।
এরপরও অবশ্য পুরোপুরি ঠিক হয়নি সে। তার 2 পা এবং কোমর পুরোপুরি প্যারালাইজড হয়ে গিয়েছিল। সেই সাথে তার আরও একটি ভয়ঙ্কর রোগের সন্ধান দেয় ডাক্তাররা। তার দেহে দানা বেঁধেছিল প্রাণঘাতী রোগ এইডস, যেটা বিগত কয়েক মাস ধরে তার শরীরে দানা বেঁধে রয়েছে, অথচ সেটা সে কোনোভাবেই টের পায়নি। দেশি বিদেশি অসংখ্য মেয়েদের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক গড়ার উপযুক্ত ফলাফল হলো তার এই প্রাণঘাতী ভয়ঙ্কর রোগ। এক হিসেবে পাপের প্রায়শ্চিত্তও বলা যায়। নিজের ভয়ঙ্কর রোগের কথা জানার পর থেকে এবং নিজেকে এই শোচনীয় অবস্থায় দেখার পর থেকে প্রীতম সম্পূর্ণভাবে অপ্রকৃতস্থ হয়ে যায়। সে মানসিকভাবে সম্পূর্ণ উন্মাদ হয়ে যায়। বর্তমানে তাকে মানসিক হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সেই সাথে তার এইডস ও প্যারালাইজড রোগের জন্য যথাযথ ট্রিটমেন্টও করা হচ্ছে। প্রীতমের বাবা আমেরিকা থেকে ফেরার পর থেকে অনেক টাকা খরচ করে নিজের ছেলের জন্য এইডস, প্যারালাইজড রোগ ও মানসিক রোগের ট্রিটমেন্টের জন্য বেশ কিছু স্পেশালাইজড রেখে দিয়েছেন। তারা প্রীতমের ট্রিটমেন্ট বেশ সিরিয়াসভাবে করে যাচ্ছেন। যদিও প্রীতমের বাবা স্পেশালিস্টরা জানেন প্রীতমের এই পৃথিবীতে হায়াত আছে বড়জোর আর মাত্র কয়েক বছর, তবুও তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে প্রীতম বর্তমান নারকীয় যন্ত্রণা ভোগ করে যাচ্ছে প্রতিনিয়ত। তার দুঃসহ যন্ত্রণা আর্তনাতে যেন কোনো সীমা পরিসীমা নেই। অপরদিকে রাইসও এক রাতে বেশ গুরুতরভাবে কার অ্যাক্সিডেন্ট করেছিল। তখন সে কোনোভাবে প্রাণে বেঁচে গেলেও দেহের বেশিরভাগ অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সাথে নিজের দৃষ্টিশক্তি এবং বাকশক্তি চিরতরে হারিয়ে ফেলেছে সে। মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে সেও প্রীতমের মতো মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়ে পড়েছে। তাই বর্তমানে তাকে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে রাখা হয়েছে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাই তাকে পরিত্যাগ করেছে। তার বর্তমানে আপনজন বলতে কেউ নেই। শুধুমাত্র তার বাবা মা দায়বদ্ধতার খাতিরে তার মানসিক চিকিৎসা পরিচালনায় অর্থের দায়িত্ব নিয়েছেন, কিন্তু তারা কেউ রাইসার কাছে আসে না। এই অবস্থায় আপনজনদের সঙ্গবিহীন রাইসা প্রচণ্ড নিঃস্ব অবস্থায় মানসিক হসপিটালে অত্যন্ত দুঃসহ দুর্বিষহ জীবন কাটাচ্ছে। কিছুদিন হলো তারা শরীরে মরণঘাতী এইডস রোগ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। প্রীতমের সাথে ঘনিষ্ঠ মুহূর্ত পার করার ফলে সেই ভয়াবহ রোগের জীবাণু প্রীতমের দেহ থেকে তার শরীরের মধ্যেও প্রবেশ করেছে, যার ফলে তাকে সম্পূর্ণ আলাদা একটি কক্ষে বেশ অবহেলিতভাবে ফেলে রাখা হয়েছে। তবে রাইসার এই অবস্থায় তার বাবা মা তাকে পরিত্যাগ করলেও তার চিকিৎসার সমস্ত খরচ তারা দূর থেকে বহন করে যাচ্ছেন। হসপিটাল কর্তৃপক্ষ যতটুকু সম্ভব তার ট্রিটমেন্টের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে। আরিয়ান রাইসার সাথে একবার দেখা করতে এসেছিল, কিন্তু রাইসাকে দেখে তার বিন্দু পরিমাণ খারাপ লাগেনি, বরং একটা ঘৃণা ও তাচ্ছিল্য অনুভূত হয়েছিল তার প্রতি। এই অনুভূতিটা রাইসার তার প্রতি চরম অন্যায় করার পরেও অনুভূত হয়নি, কিন্তু যখন সে তার হৃদিকে হত্যার ষড়যন্ত্রে সামিল হয়েছিল তখন থেকেই তার প্রতি বিন্দু পরিমাণ অনুকম্পা, করুণা অনুভূত হয় না আরিয়ানের। বদ্ধ কারাগারের মতো কোঠরির ভেতরে অপ্রকৃত অবস্থায় অন্ধ হয়ে শুধুমাত্র আরিয়ানের গলার স্বর শুনে তারই দিকে নিষ্পলক তাকিয়ে থাকা রাইসার দিকে আরিয়ান একটা তাচ্ছিল্য ভরা হাসি নিক্ষেপ করে শীতল কণ্ঠে কেবল বলেছিল, পাপ তার বাপকেও ছাড় দেয় না। একদিন না একদিন পাপীকে তার পাপের প্রায়শ্চিত্ত করতেই হয়। আমরা না শাস্তি দিলেও উপরওয়ালা ঠিকই কোনো না কোনো ভাবে পাপীকে তার পাপের শাস্তি দিয়েই দেন। পৃথিবীতে এই মানুষ তার পাপের কিছুটা হলেও প্রায়শ্চিত্ত করেই যায়, যার জলজান্ত প্রমাণ তুমি রাইসা। অসংখ্য পাপ করেছো তুমি, ইহকালে নিজের পাপের কিছুটা শাস্তি ভোগ করছো, বাকি শাস্তি না হয় পরকালে গিয়ে ভোগ করো। তোমার প্রতি আমার বিন্দুমাত্র কোনো সহানুভূতি কিংবা দোয়া রইল না। উল্টো আমি চাই তুমি যতগুলো দিন এই পৃথিবীর বুকে বেঁচে আছো ততগুলো দিন যেন ঠিক এভাবেই শাস্তি ভোগ করে যাও। হৃদিতা কিছুটা স্বাভাবিক হয়েছে আজকে 2 দিন হলো। এখনো সে পুরোপুরি সুস্থ না হলেও জ্ঞান ফেরার পর থেকে সে উঠা বসা করতে পারছে, তরল জাতীয় খাবার খেতে পারছে এবং টুকটাক কথা বলতে পারছে, তাই তাকে কেবিনে শিফট করে দেওয়া হয়েছে। অপরদিকে আদনান, মিস্টার রায়হান শাহরিয়ার এবং আনিকা রায়হান প্রত্যেকে তাদের অ্যাক্সিডেন্টের প্রায় 3 দিনের মাথায় মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল, তাই তারা 3 জন এখন বর্তমানে পুরোপুরি সুস্থ আছেন। হসপিটালের বেডে বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসে রয়েছে হৃদিতা। তার পরনে হসপিটালের আকাশি রঙের একটি লম্বা পোশাক, কোমর অবধি পাতলা একটা কম্বল টেনে দেওয়া। বেডের একপাশের টেবিলে অসংখ্য ফলমূল, জুস এবং মেডিসিনের বক্স রাখা। পুরো কেবিনটা সাদা রং দিয়ে কভার করা। উপরে তীব্র গতিতে সিলিং ফ্যান অনবরত ঘুরছে। জানালার সাদা পর্দা ভেদ করে শীতল বাতাস হুড়মুড়িয়ে কেবিনে ঢুকছে। শরতের শেষ দিক এটা, তাই বোধহয় প্রকৃতি তার সমস্ত রূপ উজাড় করে ঢেলে দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আরিয়ান হৃদিতার ঠিক সামনে বসে তাকে অনেক যত্ন সহকারে স্যুপ খাইয়ে দিচ্ছে। ভেজিটেবল স্যুপটা কিছুটা গরম থাকায় আরিয়ান বারবার ফু দিয়ে চামচে করে সেটা হৃদিতার পানে এগিয়ে দিচ্ছে। হৃদিতা কিছুটা খেয়ে এবার বাচ্চাদের মতো করে বলল, প্লিজ আরিয়ান, আর খাবো না আমি। আরিয়ান চোখ পাকিয়ে বলল, এই স্যুপ তুমি পুরোটা শেষ করবে রিদি। তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে, এজন্য তোমাকে ঠিক মতো খাওয়া দাওয়া করে মেডিসিন নিতে হবে।
হৃদিতা বিষণ্ণ মুখে বলল, সুস্থ হলেই তো তুমি আমাকে আবার কানাডা পাঠিয়ে দেবে, তাই আমি সুস্থ হতে চাই না। অসুস্থ থাকাটাই বরং আমার জন্য মঙ্গলজনক মনে করি আমি, কারণ অসুস্থ থাকার জন্য আমি তোমাকে কাছে পাচ্ছি এবং তোমার কেয়ারগুলো পাচ্ছি। হৃদিতা এক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান সেদিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। হৃদিতা আবার বলল, আমি এই কয়েকটা দিনের জন্য অচেতন হয়ে আইসিইউতে পড়েছিলাম। তখন যে তুমি কি পরিমাণ পাগলামি করেছিলে, কষ্ট পেয়েছিলে, সেই সব মামুনি আমাকে বলেছে। এই কয়েকটা দিনেই তুমি আমাকে ছাড়া থাকতে পারোনি, তাহলে আমি এত দূর চলে গেলে এই কয়েকটা বছর তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবে আরিয়ান? আরিয়ান কোনো জবাব দিল না। বরাবরের মতো অসহ্য যন্ত্রণাগুলো বুকের ভেতর জোর করে চাপা দিয়ে রাখলো সে। হৃদিতার সামনে যে তাকে কঠোর থাকতেই হবে। একটা প্রলম্বিত শ্বাস ছেড়ে আরিয়ান বেশ শান্ত কণ্ঠে বলল, তোমাকে ছেড়ে থাকার যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না দিদি। হয়তো আবারও 13 বছর আগের সেই পুরনো আরিয়ান হয়ে যাব। তুমিও আমাকে ছাড়া ভীষণ কষ্ট পাবে, সেটা আমি জানি। আমিও অবর্ণনীয় কষ্ট ভোগ করবো, সেটাও জানি। কিন্তু তোমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য, তোমাকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমি সেই কষ্টটুকু সহ্য করে নিতে রাজি আছি। তোমাকেও সহ্য করে নিতে হবে দিদি। দূরত্ব যদি আমাদের মধ্যে ভালোবাসার বৃদ্ধি ঘটায়, তবে সেই দূরত্ব আমাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করে আমরা না হয় আমাদের ভালোবাসাটাকে অন্য এক নতুন রূপে দেখব। হৃদিতা আর কোনো কথা বলল না। অভিমানে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল সে। এই মুহূর্তে আরিয়ানকে তার পৃথিবীর শ্রেষ্ঠ নির্দয় ব্যক্তি বলে মনে হচ্ছে। কোনো যুক্তি, কোনো অপরিবর্তনীয় চিরন্তন সত্যি কথা তার অবুঝ মনটাকে এই মুহূর্তে বোঝাতে সক্ষম হবে না, কিছুতেই না। সময় পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, বছর গড়িয়ে যায়। সময় আবারও তার চিরন্তন রীতি মেনে বয়ে চলেছে অবিরাম। সময় যেমন নিজেকে পরিবর্তন করে নিচ্ছে বারংবার, তেমনি পৃথিবীর মানুষগুলোর মন, অনুভূতি, আশা, আকাঙ্ক্ষা, ভাবনাগুলোরও পরিবর্তন ঘটাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু কিছু অনুভূতি রয়ে যায় যেগুলো কখনোই পরিবর্তন হয় না, যার মধ্যে অন্যতম হলো ভালোবাসার অনুমতি। হৃদিতা কানাডাতে রয়েছে প্রায় 4 বছর হতে চলল। এখন সে পুরোদমে ডাক্তারি পড়াশোনা শেষ করে কানাডার নামকরা একটি মেডিকেল হসপিটালে ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ নিয়েই ব্যস্ততায় তার সারাদিন কেটে যায়। সেখানকার মানুষজন, হসপিটালের পরিবেশ, কাজ ও দায়িত্ব এসব নিয়ে যেন তার অন্য এক জগৎ তৈরি হয়েছে। তবে এসবের সাথে মানিয়ে নিতেও তার কম সময় লাগেনি। আরিয়ানের জেদের কাছে পরাজিত হয়ে আদনানের সাথে তাকেও কানাডায় ব্যাক করতে হয়েছিল। কিন্তু আরিয়ানের প্রতি তীব্র অভিমান, বিচ্ছেদের যন্ত্রণা এবং ডিপ্রেশনে সে প্রথম কতগুলো মাস তার পড়াশোনা এবং পারিবারিক জীবনের সাথে একদম মানিয়ে নিতে পারেনি। তাই আরিয়ানের সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রেখেছিল সে। এখনই অবধি আরিয়ানের কথা মনে পড়লে তার মনে তীক্ষ্ণ যন্ত্রণাগুলো নাড়াচাড়া দিয়ে ওঠে। তাই সে চাইলেই কোনোভাবে আরিয়ানের সাথে যোগাযোগ রাখতে পারে না। তবে এখন কেন যেন তার মনে অপরাধবোধ জেগে ওঠে। মনে হয় আরিয়ানের সাথে যোগাযোগ না রেখে সে মস্ত বড় ভুল করে ফেলেছে। তার মতো আরিয়ানও এতগুলো দিন নিশ্চয়ই প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল। তাকে বোঝানোর জন্য এবং একে অপরের দুঃখ কমানোর জন্য হলেও তার সাথে যোগাযোগ রাখাটা হৃদিতার প্রয়োজন ছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। এই দূরত্ব আরিয়ানের মনে কি প্রভাব ফেলেছে কে জানে। নিজের অপরাধবোধ আর যন্ত্রণা ঢাকার জন্য হৃদিতা এখনো আরিয়ানের সাথে কথা বলার সাহস পায় না। হৃদিতা আরিয়ানের গিফট করা সেই হীরের আংটি আর তার আরিয়ানের ছবির সংবলিত সেই হীরের লকেট, ব্রেসলেটগুলো বারবার স্পর্শ করে দেখে। গভীর দৃষ্টি হেনে সেগুলোকে পরখ করে দেখে। কেন যেন সেগুলোতে আরিয়ানের স্পর্শ খুঁজে পায় সে। তাছাড়া এঙ্গেজমেন্টের সেই হীরের আংটিটা এখনো হাত থেকে খুলে রাখেনি সে। সবসময় সেটা আঙুলে পরে রেখে সে যে একজনের বাগদত্তা, সেটা সবাইকে জানা দিয়ে রাখতে চায়। এজন্য বহু প্রেম, বহু ছেলেকে সে উপেক্ষা করেছে বারবার। তার হৃদয়ে অন্য কারো প্রবেশ চিরকালের জন্য নিষিদ্ধ। সেখানে চিরকাল শুধু একজনের রাজত্বে চলে আসছে আর ভবিষ্যতেও চিরকাল চলতে থাকবে। ডায়েরির পাতায় নিজের অব্যক্ত অনুভূতিগুলো লিখে রাখে হৃদিতা। আমার কথা কি এখনো মনে রেখেছো তুমি আরিয়ান? নাকি আমার প্রতি চাপা অভিমানে ও তীব্র কষ্টে আবারও আমার মুখটাকে মনের ক্যানভাসে অস্পষ্ট করে রেখেছো? জানতে ভীষণ ইচ্ছে করে আমার, তুমি কি এখনো আমাকে সেই আগের মতোই ভালোবাসো? আমার প্রতি তোমার ভালোবাসার পরিমাণ কি আগে থেকে কমে গিয়েছে নাকি আরো বহু গুণ বৃদ্ধি পেয়েছে? সেটা জানতে ভীষণ ইচ্ছে করে আমার। দু চোখ ভরে তোমাকে দেখতে প্রচন্ড ইচ্ছে করে, তোমাকে একটুখানি ছুঁতে ভীষণ ইচ্ছে করে। আমি ভীষণ কষ্ট পাচ্ছি, তোমাকে অসীম ভালোবাসি। এই কথাগুলো বলতে খুব ইচ্ছে করে আরিয়ান। হয়তো আমার প্রতি অভিমানে আমার জন্য তোমার ভালোবাসা কমে গিয়েছে, তবে তুমি জেনে রাখো আরিয়ান, আমি যেখানে যে অবস্থাতেই থাকি না কেন, তোমার প্রতি আমার ভালোবাসা, আবেগ, টান, মায়া সেই আগের মতোই স্নিগ্ধ ও পবিত্র থাকবে চিরকাল, অনন্তকাল।
আরিয়ান বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করে ডিগ্রি নিয়ে বর্তমানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যাত্রা শুরু করেছে। সেই সাথে মায়ের বিশাল বড় বিজনেস সামলানোর গুরু দায়িত্বটাও তার কাঁধে এসে পড়েছে। পাশাপাশি মাঝে মধ্যে শখের বসে নিজের কতগুলো অ্যালবাম বের করে সে। সংখ্যায় সেগুলো বেশ কম পরিমাণ হলেও তার প্রত্যেকটা অ্যালবাম প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে তার আলাদা একটা ফ্যান বেজ তৈরি হয়ে গেছে। তার প্রতিটা নতুন অ্যালবামের জন্য মুখিয়ে থাকে সেসব ফ্যানরা। আরিয়ানও নিজের যথাসাধ্য চেষ্টা করে তার ভক্তদের মন রক্ষা করতে। সেই সাথে জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে সে। 4 বছর আগে থেকে এখনো পর্যন্ত বিভিন্ন মুভিতে তার গাওয়া গানগুলো জনপ্রিয়তার শীর্ষে থাকে সবসময়। এক কথায় স্বল্প পরিসরে হলেও একজন গায়ক হিসেবে সে যথেষ্ট স্বনামধন্য পরিচিতি অর্জন করেছে। কিন্তু হৃদিতার প্রতি তার টান যেন সবসময় রয়ে যায়। মনের এক কোণে তার প্রতি ভালোবাসা, আবেগ, মায়াগুলো ভীষণ যত্ন সহকারে আগলে রেখেছে সে। হৃদিতার তার প্রতি অভিমান যোগাযোগ না রাখা স্পষ্ট উপলব্ধি করতে পারলেও সে অসংখ্যবার চেষ্টা করেছে তার সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই মেয়েটার অভিমান ভাঙাতে পারেনি সে। শুধু বুকের ভেতর থেকে একটা তীব্র যন্ত্রণা, দীর্ঘশ্বাস বেরিয়ে আসতো সবসময়। একসময় সেও হৃদিতার সাথে যোগাযোগ করার বৃথা চেষ্টা ছেড়ে দেয়, কিন্তু প্রতিদিন নিয়ম করে তাকে নিয়ে মনের সমস্ত আবেগ ও মাধুরী মিশিয়ে চিঠি লেখা, ক্যানভাসের রং তুলির আঁচড়ে তার মায়াবী মুখখানা ফুটিয়ে তুলতে সে একটা দিনও ভোলে না। তার অ্যালবামের প্রতিটা গান হৃদিতাকে উৎসর্গ করে গাওয়া, মন ভাঙ্গা প্রেমের গান সেগুলো। সেই গানগুলোতে যেমন আছে বিচ্ছেদ, বিরহ, যন্ত্রণার হাহাকার, ঠিক একইভাবে রয়েছে ভালোবাসার সুখময় প্রাপ্তি, অপরিসীম মায়া ও প্রেমালাপের গল্প। গধূলি আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদিতার গিফট করা 4 বছর আগে সে পুরনো গিটার হাতে দাঁড়িয়ে থাকা আরিয়ান। সেই সাথে তার জন্মদিনে হৃদিতার গিফট করা লেটেস্ট মডেলের ব্ল্যাক রোলেক্স ঘড়িটা এখনও তার হাতে রয়েছে। গত 4টি বছরে একটা বারের জন্য আরিয়ান সেই ঘড়িটা খুলে রাখেনি কোথাও। এই ঘড়িতে যেন হৃদিতার হাতের স্পর্শ লেগে আছে। এছাড়া হৃদিতার তাকে পরিয়ে দেওয়া এঙ্গেজমেন্টের সেই হীরের আংটিটাও খুব যত্ন করে আগলে রেখেছে সে। এখনো হাতের আঙ্গুলে সেটা পরে রেখে একজনের প্রতি শেষ আজীবন দায়বদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, সেটা পুরো দুনিয়ার সামনে প্রকাশ করে দেয়। এই 4 বছরে বহু মেয়ে তার জীবনে প্রবেশ করতে চেয়েছিল, কিন্তু সে কঠোরভাবে তাদেরকে দমন করেছে, ঠিক সেই আগের আরিয়ানের মতোই। তার হৃদয়ে অন্য কারো প্রবেশ চিরকালের জন্য নিষিদ্ধ। সেখানে চিরকাল শুধু একজনের রাজত্বই চলে এসেছিল, চলে আসছে, আর ভবিষ্যতে চিরকাল চলতে থাকবে। রক্তিম বর্ণ আবির মাখা গধূলি লগ্নের পানে অশ্রুসিক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে হৃদিতাকে উৎসর্গ করে আরিয়ান গাইতে শুরু করলো। রাতেরি এ আধারে অজানা ছোঁয়া, মায়াবী চোখে কি মায়া, যেন গধূলি আবির মাখা, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, চোখে চোখে চেয়ে থাকা, কবে হবে বলো কথা বলা, আবেগী মন বাধা মানে না, তুমি ছাড়া কিছু চায় না, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে। আরিয়ান তার প্রেয়সী হৃদির মায়াবী চোখ জোড়া যেন ওই গধূলি আকাশের লালচে আবার মধ্যে দেখতে পায়। সেই চোখ জোড়া যেন তাকে হাতছানি দিয়ে বারংবার ডাকে, কিন্তু আফসোস আরিয়ান কোনোভাবেই যেতে পারে না। চোখ দুটো থেকে তার অবাধে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। আরিয়ান আপন মনে বিড়বিড় করে বলে ওঠে, ওগো অভিমানী কন্যা, এখনো কি আমার প্রতি অভিমান পুষে রেখেছ? এখনো কি অভিমানের তাড়নায় আমাকে মন থেকে দূরে সরিয়ে রেখেছ? আমি কি তোমার হৃদয়ের গহীন থেকে খুব দূরে চলে গিয়েছি, নাকি আরো তীব্রভাবে কাছে চলে গিয়েছি? খুব জানতে ইচ্ছে করে আমার। জেনে রাখো হে অভিমানী প্রেয়সী, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমেনি, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে বহু গুণ বৃদ্ধি পেয়ে চলেছে। আমার ব্যাকুল তৃষ্ণার্থ চোখ দুটো তোমাকে দেখার জন্য তীব্রভাবে আকুল হয়ে থাকে বারংবার। তোমাকে খুব করে কাছে টেনে বুকে জড়িয়ে নিতে ইচ্ছে করে। তোমার কপালে গভীর ভালোবাসার পরশ এঁকে দিতে ইচ্ছে করে। তোমাকে নিয়ে রচিত আমার সমস্ত গান তোমাকে শোনাতে ইচ্ছে করে। তোমাকে নিয়ে হাজারো প্রেমের কবিতা আবৃত্তি করতে ইচ্ছে করে। কিন্তু তুমি তো ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়ে আমার সাথে যোগাযোগের সম্পূর্ণ রাস্তাটাই বন্ধ করে দিয়েছো। তোমাকে ভীষণভাবে মিস করি, সে কথাটা আমি তোমায় বলতে পারি না। তোমাকে প্রচন্ড পরিমাণে সীমাহীন ভালোবাসি, কথাটাও একটাবার বলতে পারি না। আমার কোমলমতি হৃদয়,
কবে থেকে এতটা অভিমানী আর পাষাণ মানবী হয়ে গেল? আমাকে তুমি একদম ভুলে গেছো আদনান। আমার সাথে ফোনে কথা বলো না, আমাকে আর আগের মতো সময় দাও না, এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না তুমি। রুহির একের পর এক অভিযোগ, দীর্ঘশ্বাস ফেললো আদনান। একটু আগেই অফিস থেকে ফিরেছে সে। বিজনেসের কাজে অফিসে কিছুদিন যাবৎ ব্যস্ত থাকায় রুহির সাথে ঠিকমতো ফোনে যোগাযোগ করতে পারেনি আদনান, যার জন্য তার প্রিয়তমা রমণী অভিমান করেছে। স্যুট টাই খুলে কাউচে বসতে বসতে আদনান বেশ শান্ত স্বরে বলল, কে বলেছে আমি তোমার রুহিকে ভালোবাসি না? আমি তাকে আগেও ভালোবাসতাম, এখনো ভীষণ ভালোবাসি, আর ভবিষ্যতেও আজীবন ভালোবেসেই যাব। আর তাকে ভুলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আমার প্রেয়সী রুহি আমার প্রতি এমন একটা অভিযোগ কি করে করতে পারলো শুনি? রুহি বিছানায় হেলান দিয়ে শুতে শুতে মুখ গোমড়া করে বলল, তাহলে আমাকে আর আগের মতো সময় দাও না কেন শুনি? এমনিতেই তোমাকে সরাসরি চোখের দেখা দেখতে পাই না, তোমার সান্নিধ্য পাই না, তার মধ্যে যদি তোমার গলার স্বরটুকুও শুনতে না পারি, তাহলে আমার কেমন মরণ যন্ত্রণা অনুভব হয় একটাবার ভাবো তো। শেষ কথাটা বলতে বলতে রুহির গলা ভেঙে এলো। আদনান বুঝতে পারলো রুহির কষ্টটা, সেই সাথে তার নিজেরও কষ্ট অনুভূত হতে লাগলো। সে রুহির কান্না থামাতে আদুরে ও কোমল কণ্ঠে বলল, আসলে এই কয়দিন বিজনেসের জন্য অফিসে অনেক ব্যস্ত ছিলাম, তাই তোমাকে ফোন করতে পারিনি এবং তোমার কলও রিসিভ করতে পারিনি। সরি মাই সুইট হার্ট, ভুল হয়ে গেছে আমার, মাফ করে দিও। রুহি উপচে পড়া কান্নাটা থামিয়ে মুহূর্তেই খুশি হয়ে বলে উঠল, ইটস ওকে মাই জান, তুমি খাওয়া দাওয়া করেছো? আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না, মাত্র অফিস থেকে ফিরলাম, ফিরেই সাথে সাথে তোমাকে কল দিলাম। ইস, এত কষ্ট করে অফিস করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছো, সাথে সাথেই আমাকে কল দিতে হলো? একটু বিশ্রাম করে তারপর কল দিতে। আদনান একটা ছোট শ্বাস ফেলে বলল, আর একটু দেরি করে ফোন দিলে আমার জানেমান তো আরো রাগ করে বসে থাকতো। তখন আর রাগ ভাঙাতাম কি করে? সে তো তখন আমার সাথে কথাই বলতো না। তখন তো আমি মনের কষ্টে দেবদাস হয়ে যেতাম, নিজেকে আর সামলাতে পারতাম না। তখন আমার কি হতো? কে আমাকে সামলাতো? আমার তো আর 5টা-6টা গার্লফ্রেন্ড নেই যে তারা তখন আমাকে সামলাবে। শেষ কথাটা শোনা মাত্রই রুহি হই হই করে বলে উঠল, এই খবরদার মিস্টার আদনান শাহরিয়ার, এই মুখে আমি ছাড়া আর একটাও অন্য মেয়ের কথা শুনতে চাই না। আমি ছাড়া আরো গার্লফ্রেন্ড রাখার কথা কল্পনা করলেও তোমাকে মেরে একদম ভর্তা বানিয়ে দিব আমি। আদনান ঠোঁট চেপে হেসে বলল, আচ্ছা, তোমার কি মনে হয় না আমার এখানে আরো গার্লফ্রেন্ড জুটলেও জুটতে পারে? রুহি এবার একদম চুপ হয়ে গেল, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি আমার সাথে এমনটা করতে পারো না আদনান? তাহলে কিন্তু আমি মরে গিয়ে ভূত হয়ে তোমাকে সারা জীবন ধরে জ্বালাবো, আর তোমার এই পেতনি গার্লফ্রেন্ডটাকে ঘাড় মোটকে মেরে ফেলবো বলে দিলাম। রুহির কথায় আদনান শব্দ করে হহক করে হেসে উঠল। রুহি ভুরু কুচকে রইল। আমি হাসার মতো কি বললাম? আমি কিন্তু একদম সিরিয়াস। আদনান হাসি থামিয়ে সহজ কণ্ঠে বলার চেষ্টা করলো, ওরে আমার সিরিয়াস পেতনি রে। কি বললে? আমি কিন্তু আর তোমার সাথে কথা বলবো না বলে দিলাম। আরে না না, সুইট কিউট গুলুমুলু জানেমান, তুমি পেতনি এই কথা কে বললো? তুমিই তো বললে। আচ্ছা, আর বলবো না, যাও। আমার এত সুন্দর গার্লফ্রেন্ডকে আমি কি করে পেতনি বললাম? সে তো আমার দৃষ্টিতে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী কন্যা। রুহি ফোনের আড়ালে নিঃশব্দে হাসলো, তারপর হঠাৎ করুণ কণ্ঠে বলল, দেশে কবে ফিরবে আদনান? তোমাকে দেখার, তোমার একটুখানি আলিঙ্গন পাওয়ার জন্য যে আমার হৃদয়টা প্রচন্ড ছটফট করছে। আমি যে আর এত বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করতে পারছি না। আদনান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরে আসছি রুহি। আমি, রিদিতা, ড্যাড, মাম্মা সবাই আসবে। রুহি প্রথমে প্রচন্ড খুশি হলেও পরক্ষণে মন খারাপ করে বলল, আরিয়ান ভাই আর হৃদিতা আপুর মধ্যে কোনো যোগাযোগ হয় না, তাই না আদনান? মামিদের বাসায় গেলেই আরিয়ান ভাইয়াকে সবসময় মন মরা হয়ে থাকতে দেখি আমি। আদনান বেশ নিচু স্বরে বলল, হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। রিদিতা কানাডায় আসার পর থেকেই আরিয়ানের প্রতি মনে প্রচন্ড অভিমান পুষে রেখেছে, তাই নিজের কষ্টগুলো কমাতে আর ইচ্ছে করেই আরিয়ানের সাথে যোগাযোগ করেনি সে। এখন হয়তো অভিমান অনেকটা গলে গিয়েছে, কিন্তু তবুও হৃদি আরিয়ানের সাথে যোগাযোগ করার সাহস পাচ্ছে না। এতে আরিয়ান ভীষণ কষ্ট পাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। তবে হৃদিতাও ভীষণ কষ্টে রয়েছে। ইন্টার্নশিপ করার সময় আর আমাদের সাথে কিছু সময় কাটানো বাদে বাকি সময়টা সে সবসময় মনমরা হয়ে থাকে। আরিয়ানের সমস্ত স্মৃতি এবং
তাকে নিয়ে ডায়েরিতে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে প্রতিনিয়ত সময় কাটায় সে। মাঝে মধ্যে লুকিয়ে কান্নাও করে। সে ভাবে এসব সম্পর্কে আমরা কিছুই জানি না। কেউ কিছু না জানলেও না বুঝলেও আমি জানি, সবকিছু বুঝি, কারণ আমি হৃদিতার ছোটকালের অন্যতম বেস্ট ফ্রেন্ড। তাই সে মুখে কিছু না বললেও তার চোখের ভাষা পড়ে আমি আমার কষ্টটা বুঝতে পারি, কিন্তু কিছুই করতে পারি না তার জন্য, কারণ তাকে ঠিক রাখার মানুষটাকে কোনোভাবেই তার কাছে এনে দিতে পারছি না। এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তাই সবকিছুই সময়ের উপর ছেড়ে দিয়েছি আমি। আশা করি সময় আরও সবকিছু ঠিক করে দেবে, দুজনের মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিয়ে আবারও দুজনকে কাছাকাছি এনে দেবে। ওদের দুজনের কষ্টটা আমাদের থেকেও অনেক গুণ বেশি হয়, তাই না আদনান? আদনান একটা তপ্তশ্বাস ফেলল। তার মাঝে মাঝে নিজেকে প্রচন্ড অপরাধী মনে হয়, অনুশোচনা হয় মনের ভেতর। মনে হয় আরিয়ান আর হৃদিতাকে আলাদা করার জন্য একমাত্র সেই দায়। সে ভাঙা কণ্ঠে রুহিকে বলল, আমার মাঝে মধ্যে কি মনে হয় জানো রুহি? কি মনে হয় আদনান? আর তোমার গলার স্বর হঠাৎ করে এভাবে পাল্টে গেল কেন? আদনান গলার স্বরের প্রতি বার্তা না দিয়ে পুনরায় একই কণ্ঠে বলতে লাগলো, মাঝে মধ্যে মনে মনে প্রচন্ড অপরাধবোধ আর অনুশোচনা হয় আমার। মনে হয় আমার জন্যই আরিয়ান আর হৃদিতা এতটা দূরত্বে অবস্থান করে, এতটা কষ্টে নিমজ্জিত হয়ে রয়েছে। কারণ আমি আরিয়ানকে বলেছিলাম তার আর হৃদিতার ভালোর জন্যই এই কয়েকটা বছরের দূরত্ব প্রয়োজন। বলেছিলাম দুজন দুজনার জায়গায় প্রতিষ্ঠিত হয়ে পরবর্তীতে বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হলে সেটা ভালো হবে। আমার কথা রাখতে আরিয়ান মনে মনে তীব্র কষ্ট চেপে রেখে সেটাই করলো। হৃদিতার শত কষ্ট আর অভিমানের পরেও তাকে কানাডায় আসতে বাধ্য করলো। আরিয়ান বিজনেস সামলানোর পাশাপাশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো। হৃদিতা ইন্টার্নশিপ শেষ করে কিছুদিনের মধ্যেই ডাক্তারি ডিগ্রি নিয়ে নেবে। আমার কথা মতো আরিয়ান আর হৃদিতা দুজনের জায়গায় প্রতিষ্ঠিত হলো ঠিকই, কিন্তু বিনিময়ে দুটো ভালোবাসা কাতর হৃদয় বিচ্ছেদ আর বিরহের যন্ত্রণায় প্রতিনিয়ত স্পষ্ট হচ্ছে। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তুমি ভুল কিছু করনি আদনান, যার জন্য তোমাকে অনুশোচনা কিংবা অপরাধবোধে ভুগতে হবে। কারণ এই কাজটা করার পেছনে তোমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং তুমি দুজনার ভালো চেয়েছিলে। আর সত্যিকার অর্থে দুজনারই এতে ভালোই হয়েছে। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। আরিয়ান ভাইয়া আর হৃদিতা আপু এখন নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে বিয়ে নামক পবিত্র মিলনে আবদ্ধ হলে সেটাই হবে সবচেয়ে ভালো। তাছাড়া দীর্ঘ প্রতীক্ষার পরে ওদের মাঝে যে মধুর মিলন হবে, সেটা যে কোনো কিছুর চেয়েও অতি মূল্যবান জিনিস। আর তাছাড়া আমরাও তো বহু বছর দূরত্বে অবস্থান করে বিচ্ছেদ বিরহের যন্ত্রণা অনুভব করছি, শুধুমাত্র একটা সুন্দর পবিত্র ও সমৃদ্ধ মিলনের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের যে সুখের মিলন হবে, সেটা হবে অত্যন্ত মধুর। এ সময়ের মধ্যে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দরভাবে গুছিয়ে নিতে পেরেছি, এটাই বা কম কিসে? কিন্তু আমাদের মধ্যে যেভাবে ভালো আন্ডারস্ট্যান্ডিং চলছে, ওদের মাঝে তো আর সেটা চলছে না। পরবর্তীতে ওদের সম্পর্কে যদি খারাপ প্রভাব ফেলে? রুহি মিষ্টি করে হেসে বলল, আমি আরিয়ান ভাইয়া আর হৃদিতা আপুকে চিনি আদনান, তাদের ভালোবাসাও খুব কাছ থেকে দেখেছি। যদিও সেটা খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু তাতেই আমি বুঝে গেছি তারা তৈরি হয়েছে একে অপরের জন্য। তাদের ভালোবাসার বন্ধন অত্যন্ত দৃঢ় ও মজবুত। তারা জনম জনমের সঙ্গী। পৃথিবীর যে কোনো প্রান্তে যত কালের জন্যই তারা আলাদা হয়ে থাকুক না কেন, তাদের ভালোবাসা কোনো দিন এক বিন্দু পরিমাণ কমবে না, বরং সময়ের সাথে পাল্লা দিয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে যাবে, যেটার বাস্তব প্রমাণ আমরা সবাই এর আগেও দেখেছি। দীর্ঘ 13 বছর তারা একে অপরের সাথে যোগাযোগ না রেখেও কিভাবে দুজন দুজনকে গভীরভাবে ভালোবেসেছিল, মনেরও ভালোবাসার তীব্র টান কিভাবে দুজনকে একসাথে মিলিয়ে দিয়েছিল। এবারও দেখবে ঠিক এমনটাই হবে আদনান। সমস্ত মান অভিমান দ্বিধা দ্বন্দ্ব ভুলে আবার দুজন একে অপরের কাছে চলে আসবে। তাদের ভালোবাসা পবিত্র বন্ধনের মাধ্যমে আজীবনের জন্য পূর্ণতা পাবে। রুহির কথায় আদনান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
তার বুকের ভার, অপরাধবোধ, অনুশোচনার পাল্লা কিছুটা হলেও হালকা হয়েছে। এজন্য মেয়েটাকে তার এত ভালো লাগে। তার প্রতি ভালোবাসা ক্রমশ বৃদ্ধি পেয়ে যায়। সুন্দর সুন্দর কথা বলে মুহূর্তেই তার মন হালকা করে দিয়ে খুশিতে পরিপূর্ণ করে দেয় মেয়েটা। শুরুতে আদনানের রুহিকে ইমম্যাচিওর মনে হলেও মেয়েটা যে যথেষ্ট ম্যাচিওর সেটা এতদিনে বুঝতে পেরেছে আদনান। তবে শুরু থেকেই এখনো মাঝে মধ্যে রুহি যেসব বাচ্চাপনা করে সেগুলো উপভোগ করতে বেশ ভালোই লাগে আদনানের। হঠাৎ সাদিকা বেগম রুহিকে ডেকে ওঠেন। রুহি তাড়াতাড়ি করে আদনানের উদ্দেশ্যে ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু আমাকে ডাকছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি আমাকে একটা মোবাইল কিস দিয়ে দাও তো। আদনান মৃদু হেসে মোবাইলের স্ক্রিনে শব্দ করে একটা চুমু খায়। রুহির পাগলামিতে তাদের ফোনে কথা হওয়ার সময়টায় কথা শেষ করার পরপরই প্রতিনিয়ত তাকে এই কাজটা করতে হয়। ভিডিও কল দিলে সেখানেও ফোনের স্ক্রিনে একে অপরের মুখোমুখি এই কাজটা করতে হয়। রুহি তাতেই অনেক খুশি হয়ে যায়। রুহি নিজেও এভাবে কিস করে দেয় আদনানের উদ্দেশ্যে। আজকেও তেমনভাবে খুশি হয়ে আদনানকে ফিরতি মোবাইল কিস দিয়ে কল কেটে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল সে। খান ম্যানশনে আজকে খুশির আমেজ শুরু হয়েছে। মিসেস শাইলা খান, ডক্টর রেজা চৌধুরী থেকে শুরু করে বাড়ির সকল কাজের লোক ও চাকররা মহাখুশিতে পুরো বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছে। সাদিকা বেগম, রুহি এবং রুহির বাবা আফজাল কাদেরও মিসেস শাইলার আমন্ত্রণে খান ম্যানশনে চলে এসেছে। তারা প্রত্যেকে আজ ভীষণ খুশি। মিসেস শাইলা, সাদিকা বেগম ও রুহি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়েছে। আজকে তারা তিনজন মিলেই সমস্ত কিছু রান্না করবে বলে ঠিক করেছে। কোনো কাজের লোকদের দিয়ে রান্না করাবে না। আপন মানুষদের তারা আপন হাতের তৈরি করা খাবার খাওয়াতে চায়। এত সব আয়োজন ও এত খুশির পেছনে কারণ একটাই। দীর্ঘ 4 বছর 4 মাস পর হৃদিতা, আদনান, মিসেস আনিকা রায়হান এবং মিস্টার আদনান শাহরিয়ার কানাডা থেকে পুনরায় বাংলাদেশে ব্যাক করছে। তাদের এখানে আসার উদ্দেশ্য মোটেও স্বল্পস্থায়ী নয় এবং এর পেছনে একটা কাঙ্ক্ষিত উদ্দেশ্য রয়েছে। খান ম্যানশনের সবাই যখন হৃদিতাদের আগমন নিয়ে মহাখুশি ও মহাব্যস্ত, সেখানে যার সবচেয়ে বেশি খুশি ও ব্যস্ত হওয়ার কথা ছিল সেই আরিয়ান আজ গম্ভীর মুখ করে রুপটপে নিজের কাজে ব্যস্ত হয়ে রয়েছে। সকাল 7টায় জগিং শেষ করে ছাদে গিয়ে দীর্ঘক্ষণ ব্যায়াম শেষ করে এখন বেলা 10টা পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে বসে গম্ভীরভাবে অফিসের কাজ করছে সে। এত কোলাহল, এত খুশির আমেজ, কোনো কিছুই তার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারছে না। মিসেস শাইলা তাকে নিচে যাওয়ার জন্য অনেকবার ডেকে গিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। আরিয়ান হু হা বলা বাদে মুখ তুলে পর্যন্ত তাকায়নি। মিসেস শাইলা একটা দীর্ঘশ্বাস ফেলে নিচে চলে যান। আরিয়ান রুমের ভেতরে জানালা বরাবর সোজা হয়ে দাঁড়িয়ে ট্রাউজারের 2 পকেটে দুহাত গুজে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রয়েছে। তার প্রশস্ত চওড়া উন্মুক্ত পেট দৃশ্যমান হয়ে আছে। বাহিরে বাহিরে সে নিশ্চুপ হলেও তার মনের ভেতরে এক অজানা ঝড় বয়ে চলেছে। সেটা প্রেয়সীর প্রতি অভিমান নাকি তার পুনরাবর্তনের কারণে, সেটা আরিয়ান কিছুতেই বুঝতে পারছে না। হঠাৎই রুমে খট করে দরজা খোলার আওয়াজ হলো। আরিয়ান সেটা শুনলেও পিছু ফিরে তাকালো না। তার মস্তিষ্ক মন অতি পরিচিত কারো উপস্থিতির প্রতি গভীর মনোযোগ নিবদ্ধ করে রাখলো। অতি পরিচিত পদধ্বনিতে, চেনা নিঃশ্বাসের শব্দে, মানুষটির গায়ের চিরচেনা গন্ধে আরিয়ানের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। তার হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলল। শরীর জুড়ে কাঁপুনি চলে এলো। রক্তিম বর্ণ চোখ দুটোতে না চাইতেও অশ্রু এসে জমা হলো। হৃদিতা অতি ধীর পদক্ষেপে আরিয়ানের দিকে এগিয়ে গেল। চোখ থেকে তার অঝরে ধারায় অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড তীব্র গতিতে স্পন্দিত হতে হতে বারবার লাফিয়ে উঠছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। এক অজানা অনুভূতিতে সারা দেহ মন আচ্ছন্ন হয়ে পড়ছে তার। সে কাঁপা হাতে একবার আরিয়ানের উন্মুক্ত পিঠ বরাবর আলতো স্পর্শ করলো। আরিয়ান প্রলম্বিত শ্বাস নিয়ে চোখ বন্ধ করে ফেলল। তার মেরুদণ্ড বরাবর একটা শীতল স্রোত বয়ে গেল। তবুও সে চোখ তুলে হৃদিতার দিকে তাকালো না। হৃদিতা কাঁপা কাঁপা ঠোঁটে বলল, আরিয়ান। আরিয়ান তবুও চোখ তুলে তাকালো না। চোখ বন্ধ রেখে নিস্তেজ কণ্ঠে বলতে লাগলো, একটাবার যদি আমার মনের অবস্থাটা বুঝতে হৃদি, তোমাকে ছাড়া আমার ঠিক কতখানি কষ্ট হতো। প্রতি মুহূর্তে কি ভীষণ মরণ যন্ত্রণা ভোগ করতাম আমি। প্রতিটা মুহূর্তে তোমার একটুখানি গলার আওয়াজ শোনার জন্য গলা কাটা মুরগির মতো ছটফট করতাম আমি। তোমাকে একটুখানি চোখের দেখা দেখার জন্য আমার তৃষ্ণার্থ হৃদয়ে যে ঠিক কি পরিমাণ ব্যাকুলতা হয়ে থাকতো, সেটা যদি তুমি একটাবার জানতে, তাহলে কিছুতেই তুমি আমার সাথে যোগাযোগ বন্ধ করে থাকতে পারতে না, আমার খোঁজ না নিয়ে থাকতে পারতে না। হ্যাঁ, আমি তোমাকে জোর করে কানাডায় পাঠিয়েছিলাম, কিন্তু এতে আমারও কষ্ট কম হয়নি। প্রতিনিয়ত দহন যন্ত্রণায় পিষ্ট হয়েছি আমি। সেই দহন যন্ত্রণা সীমাহীন পর্যায়ে পৌঁছে যায় যখন তুমি আমার সাথে যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করে দাও। তুমি ভাবতে পারবে না দিদি, আমি ঠিক কতখানি পুড়েছি এতগুলো বছর। হৃদিতা নিজের প্রতি অপরাধবোধ, অনুশোচনা, প্রিয় মানুষটির কষ্টের কথা শুনে হিসকি তুলে কাঁদতে লাগলো। এরপর অনেক কষ্টে কান্না থামিয়ে কান্না ভেজা গলায় বলতে লাগলো, আমাকে মাফ করে দাও আরিয়ান। না চাইতেও আমি প্রচন্ড অন্যায় করে ফেলেছি তোমার প্রতি, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমায়। আর আমি এও জানি তুমি আমার উপর প্রচন্ড অভিমান করে রয়েছো। তোমার আমার প্রতি অভিমান করাটা বড্ড
স্বাভাবিক ব্যাপার, কিন্তু বিশ্বাস করো যতটা কষ্ট তুমি পেয়েছো ঠিক ততটা কষ্ট প্রতিনিয়ত আমিও ভোগ করেছি। এতগুলো বছর আমি একটা মুহূর্তের জন্য ঠিক ছিলাম না আরিয়ান। প্রতিটা মুহূর্তে তোমাকে ভীষণ মিস করতাম। ইচ্ছে হতো তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে জড়িয়ে ধরতে, কিন্তু সেটা পারতাম না বলে আমার যন্ত্রণা বারবার দ্বিগুণ হয়ে যেত। তাই তোমার প্রতি অভিমানে আমি তোমার সাথে যোগাযোগ করা বন্ধ করে দেই। আমি যদি তোমার সাথে যোগাযোগ রাখতাম, তোমার সাথে কথা বলতাম, তাহলে প্রতিনিয়ত আমার তোমাকে মিস করাটা, পাওয়ার আকাঙ্ক্ষাটা শতগুণ বেড়ে যেত। তখন আমি কিছুতেই কানাডায় ঠিকভাবে থাকতে পারতাম না, তোমাকে দেয়া কথাও আমি রাখতে পারতাম না। এরপর আরিয়ানকে পেছন থেকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হৃদিতা বলল, শত হলেও তোমার সাথে যোগাযোগ না রেখে তোমাকে কষ্ট দিয়ে আমি ভুল করেছি, সেটা আমি স্বীকার করি। কিন্তু দেখো, সব মান অভিমান কষ্ট দূরে ঠেলে দিয়ে আজ আমি আবার তোমার কাছে ছুটে এসেছি। আমাকে আর দূরে ঠেলে দিও না আরিয়ান, আমাকে তুমি আগের মতো আপন করে নাও। আই রিয়েলি লাভ ইউ আরিয়ান, লাভ ইউ সো মাচ। আরিয়ান বন্ধ চোখ জোড়া দ্রুত খুলে ফেলল। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। দুগাল বেয়ে অশ্রুকণাগুলো খোঁচা খোঁচা চাপদাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে গলা বরাবর। তার খাড়া ফর্সা নাকের ডগা সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। সম্পূর্ণ মুখ আরক্তিম লালচে হয়ে গিয়েছে। সে যদি একটিবার পেছনে ফিরে হৃদিতার মুখখানা দেখত, তাহলে তার মুখেও নিজের মুখের মতো একই চিত্র দেখতে পেত। কিন্তু আরিয়ান পেছনে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, ফিরে যাও হৃদি, আমাকে ছাড়াই তোমার জীবন ভালোভাবে কাটবে। হৃদিতা নিজের দুহাতের বাঁধন শিথিল করে মাথায় উঁচু করে অবাক চোখে তাকালো আরিয়ানের মাথা বরাবর। সে বুঝতে পেরেছে তার প্রিয় পুরুষ তার প্রতি তীব্র অভিমান করেছে। অভিমানের জেরে সবচেয়ে নির্দয় কথাটি বলতেও তার একটিবার বাদল না। তবুও হৃদিতা হার না মেনে দুহাতে চোখের পানি মুছে আরিয়ানকে নিজের দিকে ঘোরালো। কিছু বলতে যাবে তার আগে এতগুলো বছর পরে নিজের প্রিয় পুরুষটিকে সরাসরি সচক্ষে দেখতে পেয়ে থমকে গেল হৃদিতা। পলকহীন সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ানের পানে। আরিয়ানও একইভাবে তার প্রেয়সীকে মন ভরে দেখতে লাগলো। দুজনের চেহারাতে প্রাপ্তবয়স্কের ছাপটা আরো দৃঢ়ভাবে ফুটে উঠেছে। 4 বছর আগের থেকেও বলিষ্ঠ আর মোহনীয় সুন্দর লাগছে দুজনকে। অদ্ভুত মুগ্ধতা আর সম্মোহনী দৃষ্টি দুজন দুজনার প্রতি। সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট কেটে যায়, অথচ তাদের চোখের পলক পড়ে না। দুজন দুজনকে দেখা শেষ হয় না। একটা সময় আরিয়ান আর থাকতে না পেরে হঠাৎ হৃদিতার লাল টকটকে হয়ে যাওয়া ফর্সা গাল দুটো দুহাতে চেপে ধরল। অত্যন্ত ব্যাকুল চিত্তে তার সারা মুখে অজস্র চুমু খেতে লাগলো। শেষে ঠোঁট বরাবর এসে থমকে গেল সে। হৃদিতা এখনো পুরোপুরি তার হয়নি কথাটা মনে আসতে তার দুগাল থেকে নিজের দুহাত সরিয়ে নিল আরিয়ান। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল। হৃদিতা দুহাতে চোখের পানি মুছে নিয়ে তৃপ্তির হাসি হেসে বলল, আমি জানি এখনো তুমি আমাকে ঠিক আগের মতোই ভালোবাসো, হয়তো আগের থেকেও অনেক গুণ বেশি, কিন্তু অভিমানের সরু আস্তরণের জন্য তোমার সেই ভালোবাসার পারাবার ঢেকে রয়েছে। একটাবার সেই অভিমানের সরু পর্দা সরিয়ে দিয়ে নিজের ভালোবাসার পারাবারটা উন্মুক্ত করে দাও, নিজের মনের কথা শুনে সায় দাও, দেখবে আমার কাছে ফিরে আসতে তোমার আর একটুও বাধা থাকবে না। আরিয়ান নিশ্চুপ হয়ে থাকলো। হৃদিতা বুঝলো এভাবে আরিয়ানের অভিমান ভাঙানো যাবে না। তাই সে একটা নতুন পন্থা অনুসরণ করলো। আরিয়ানকে শুনিয়ে শুনিয়ে সে স্বগতোক্তি করে বলল, মামুনি আর বাবা আমাকে বলেছে আরিয়ান আমাকে মেনে না নিলে আমি যেন একেবারের জন্য কানাডা চলে যাই, আর যেন কখনো আরিয়ানের জীবনে এবং বাংলাদেশে ফিরে না আসি। এখন আরিয়ান যেহেতু আমাকে ফিরিয়ে দিচ্ছে, তাই আমাকে বাধ্য হয়ে সেই কাজটি করতে হবে। বলে হৃদিতা চলে যেতে নিলে হঠাৎ ডান হাতে একটা হ্যাসকা টান অনুভব করলো সে। সাথে সাথেই আরিয়ানের প্রশস্ত চড়া লমহীন ফর্সা বুকে হুমড়ি খেয়ে পড়ল সে। আরিয়ান তাকে দেয়ালের সাথে চেপে ধরে তার দুহাতের কোমল আঙুলগুলোর ভাঁজে নিজের বলিষ্ঠ আঙুলগুলো প্রবেশ করিয়ে একদম তার কাছাকাছি মুখ নিয়ে গেল। হৃদিতা প্রথমে ভয় পেয়ে গেলেও এখন স্বাভাবিক ও শান্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ানের উষ্ণ নিঃশ্বাস তার মুখের উপর আশ্রে পড়ছে। হৃদিতার তপ্ত নিঃশ্বাস আরিয়ানের মুখে বারবার বাড়ি খাচ্ছে। আরিয়ান স্থির দৃষ্টিতে হৃদিতার দিকে তাকিয়ে রয়েছে। হৃদিতার সামনে চলে আসা চুলগুলো আলতো হাতে কানের পিঠে গুজে দিয়ে আরিয়ান ফিসফিস করে শীতল কণ্ঠে বলতে লাগলো, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহস কোনোদিনও দেখাবে না হৃদি। তুমি যেতে চাইলেও তোমাকে কোথাও যেতে দেব না আমি, বিকজ ইউ আর অনলি মাইন। বুকের ভেতর ভীষণ যত্ন করে আগলে রাখবো তোমায়। 2 বার আমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে দূরে যেতে দিতে বাধ্য হয়েছিলাম আমি, কিন্তু এবার পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে দূর করতে পারবে না হৃদি, কখনো না। কারো কোনো কথায় তুমি আমার জীবন থেকে কখনো সরে যেতে পারবে না। তোমাকে পাওয়ার জন্য দরকার হলে সারা পৃথিবীর বিরুদ্ধে লড়াই করবো আমি। তোমাকে আমার করে নেয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত সকল দুঃসহ ও দুর্জয় লড়াই লড়বো আমি। তবুও তোমাকে নিজের মতো করে আপন করে নিব। একটা কথা সব সময় মনে রাখবে হৃদি,
তুমি আমার ছেলে, আমার আছো, আর চিরকাল আমারই থাকবে। এরপর আরিয়ান চোখ বন্ধ করে হৃদিতার নাকে নাক ঘষতে ঘষতে হাসকি স্বরে বলে উঠল, You are my breath, my heartbeat, my love, my life, my peace, my happiness, my life, my everything. You are all mine. I am all yours. I love you, Riddhi. I love you unconditionally. বলে হৃদিতার কপালে ভালোবাসার এক গভীর চুম্বন এঁকে দিল আরিয়ান। হৃদিতা আরিয়ানের কপাল ও দুগালে আলতোভাবে চুমু খেয়ে তার প্রশস্ত বুকে মুখ লুকিয়ে তীব্র অথচ অস্ফুট কণ্ঠে বলল, আই লাভ ইউ আরিয়ান, আই লাভ ইউ অ্যান্ড লাভলি। সমস্ত মান অভিমান, কষ্ট, যন্ত্রণা, দূরত্ব ভুলে আরিয়ান হৃদিতাকে নিজের সাথে গভীরভাবে শক্ত করে চেপে ধরে রাখলো। হৃদিতাও তেমনিভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে রাখলো। দুজনকে এমনভাবে জড়িয়ে ধরে রেখেছে যেন একটুখানি ছেড়ে দিলেই একে অপরকে চিরতরে হারিয়ে ফেলবে। ছাদে এসে রেলিং ঘেঁষে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে রুহি। শীতের দিন, অথচ আজকে দুপুরে বেশ গরম পড়েছে। তপ্ত রোদে তার দীঘল কালো কেশ, উজ্জ্বল বর্ণ, গায়ের রং চকচক করছে। আস্তার চোখে মুখে লজ্জার লালাভা বিরাজ করছে, মুখ থেকে হাসি যেন সরছেই না। ভীষণ খুশি খুশি লাগছে তাকে। পরনে তার নীল রঙের লম্বা কুর্তিও নীল ওড়না, রেশমি কালো লম্বা চুলগুলো পিঠ জুড়ে ছেড়ে দেওয়া। বারবার সে ওড়নায় নিজের আঙ্গুল পেঁচাচ্ছে আর ছড়াচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে খুব অস্থিরভাবে কারোর জন্য সে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। হঠাৎ দু চোখে কারো হাতের স্পর্শ টের পেয়ে শিহরিত হয়ে উঠল রুহির দেহমান। সেই সাথে প্রচন্ড আনন্দে লাফিয়ে উঠল সে। দ্রুত আতঙ্কিত মানুষটির হাত ছাড়িয়ে নিয়ে পেছনে তাকাতেই তার মুখের হাসি আরো প্রশস্ত হয়ে গেল। আদনান হাসি মুখে তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। রুহিও তার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনানকে দেখতে এখন আরো সুদর্শন লাগছে। রুহিকে আদনানের কাছে সরাসরি দেখতে আরো মায়াবী ও সুদর্শন বলে বোধ হচ্ছে। এরপরে দুজন একে অপরকে কিছুক্ষণ শক্ত হাতে জড়িয়ে ধরে রইল। দুজনের চোখে অশ্রু। এটা হলো দীর্ঘ প্রতীক্ষার পরে প্রিয় মানুষটির উষ্ণ আলিঙ্গন পেয়ে আবেগী সুখের অশ্রু। দীর্ঘদিনের কষ্টময় অপেক্ষার খরার পরে বহু আকাঙ্ক্ষিত মিলনের সুখ বুঝি এমনই হয়। আদনান ভেজা কণ্ঠে জিজ্ঞেস করলো, কেমন আছো রুহি? রুহিও একই কণ্ঠে জবাব দিল, তোমাকে ছাড়া এতদিন ভালো ছিলাম না, কিন্তু এখন আমি হলফ করে বলতে পারি আমি অনেক ভালো আছি, ভীষণ ভালো, এতটা ভালো যে তোমাকে বলে বোঝাতে পারবো না। রুহির উচ্ছ্বাস যেন চোখে মুখে উপচে পড়ছে। আদনান সেটা দেখে তৃপ্তির হাসি হাসল। তারপর কাতর কণ্ঠে বলে উঠল, এতগুলো দিন তোমাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়েছিল আমার। ভীষণ মিস করতাম তোমাকে। বারবার ইচ্ছে হতো তোমার কাছে ছুটে যাই, তোমার একটুখানি স্পর্শ, একটুখানি আলিঙ্গনের জন্যে সারাক্ষণ মরিয়া হয়ে থাকতাম। কিন্তু সেটার তো কোনো উপায় ছিল না, তাই বারবার নিজেকে সামলাতাম। এতগুলো দিন পর আবার তোমাকে কাছে পেয়ে, তোমার স্পর্শ আর উষ্ণ আলিঙ্গন পেয়ে তীব্র সুখের আনন্দে সেই সকল কষ্টগুলোকে এখন বড্ড ফিকে মনে হচ্ছে আমার। এ যেন ঘন কালো মেঘের আধার পেরিয়ে রুদ্রোজ্জ্বল আকাশে তীব্র আলোর দ্যুতি। রুহি বাঁধভাঙ্গা আনন্দ নিয়ে আদনানের গাল স্পর্শ করে সম্মোহনী কণ্ঠে বলতে লাগলো, যখন তুমি আমার কাছে ছিলে না, তোমাকে আমার আকাশের চাঁদ বলে মনে হতো, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেবল দূর থেকে ভালোবাসা যায়, সেই সাথে কাছে পাওয়ার তীব্র অভিলাষ করা যায়। তুমি হলে আমার সেই চাঁদ, যাকে বহু আরাধনার পর, বহু প্রতীক্ষার পর আমি আমার করে পেয়েছি। তপ্ত রোদের চৌচির প্রকৃতির মতো এতদিন আমার জীবন ছিল রংহীন। তোমার আগমনে সেই রংহীন জীবনে রঙিন উজ্জ্বলতা এসে ধরা দিয়েছে। সুখের আনন্দে পুনরায় ভরে উঠেছে আমার জীবন। আদনান মৃদু হেসে রুহির কপালে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দেয়। এরপরে রুহির দিকে একটা কালো বক্স উঁচিয়ে ধরল। রুহি জিজ্ঞাসা দৃষ্টিতে প্রশ্ন করল, এটা কি আদনান? আদনান বক্সটা খুলে কালো রঙের খুব সুন্দর একটা হীরের নেকলেস বের করলো। রুহি বেশ খুশি হয়ে বলল, খুব সুন্দর তো। আদনান রুহির ঘাট থেকে লম্বা চুলগুলো সরিয়ে দিয়ে তার গলায় হীরের নেকলেসটা পরিয়ে দিতে দিতে বলল, বহু বছর পরে আমার প্রিয়তমার মুখদর্শনের জন্য সামান্য উপহার এটা। রুহি আদনানের মুখের দিকে তাকিয়ে নিঃশক্ত কণ্ঠে বলে উঠল, আমার জীবনের শ্রেষ্ঠ উপহার তো তুমি। আদনান রুহির চুলে চুমু খেয়ে একই কণ্ঠে বলল, আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার হলে তুমি। খুব ভালোবাসি তোমায় প্রিয় পুরুষ। আমিও তোমায় ভীষণ ভালোবাসি প্রিয়তমা। খান ম্যানশনের ড্রয়িং রুম জুড়ে আলোচনার আসর বসেছে। সেখানে উপস্থিত আছেন মিসেস শায়লা খান, ডক্টর রেজা চৌধুরী, আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার, সাদিকা বেগম, আফজাল কাদের এবং আরিয়ান, হৃদিতা, আদনান, রুহি এবং আরিয়ানের বন্ধু বান্ধবরা। সবাই আজ ভীষণ খুশি।
মহাসমারোহে আরিয়ান ও হৃদিতার বিয়ের ডেট ফিক্স করার জন্য একত্রিত হয়েছে তারা। এঙ্গেজমেন্ট তো আগে থেকেই করা ছিল, এখন কেবল বিয়েটা হয়ে যাওয়াই বাকি। মিসেস শায়লা খান হাসি মুখে আনিকা রায়হান, রায়হান শাহরিয়ার ও ডক্টর রেজা চৌধুরীর কাছে প্রস্তাব রাখলেন। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট যেহেতু আগেই হয়ে গিয়েছে, তাহলে বিয়ের বিষয়ে এখন আর দেরি করে লাভ কি? দ্রুত তাদের বিয়ের ডেট ফিক্সড করে বিয়ে দিয়ে দেওয়াই সমীচীন হবে, কারণ তারা দুজনেই এখন নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত এবং বিয়ের উপযুক্ত হয়েছে। তিনজনে কেউই এ বিষয়ে অমত করলেন না, বরং মহা উৎসাহে রাজি হয়ে গেলেন সবাই। সামনে শুক্রবার আরিয়ান আর হৃদিতার বিয়ের ডেট ফিক্সড করা হলো। মিসেস আনিকা রায়হান বলেন, হৃদিতা মামনি এবং আরিয়ানের বিয়ের ডেট যেহেতু ফাইনাল হয়ে গেছে, তাহলে আমি আরেকটা প্রস্তাব রাখতে চাই। সাদিকা বেগম ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, কি প্রস্তাব আপা? মিসেস আনিকা রায়হান একবার আদনান, একবার রুহি আর একবার সাদিকা বেগম ও আফজাল কাদেরের দিকে চাইলেন। মিস্টার রায়হান শাহরিয়ার বুঝে ফেললেন তার স্ত্রী কি বলতে চাইছে। মনে মনে তিনিও এই প্রস্তাবে রাজি আছেন। আপনাদের মেয়েকে আমি আমার ছেলের বউ এবং আমাদের পুত্রবধূ হিসেবে ঘরে নিয়ে যেতে চাই আপা। আশা করি এতে আপনাদের কোনো আপত্তি হবে না। ওরা দুজন দুজনকে পছন্দ করে। আমার ছেলে নিশ্চয় আপনাদের মেয়ের অযোগ্য হবে না। সাদিকা বেগম আফজাল কাদেরের দিকে তাকিয়ে কথাগুলো বললেন আনিকা রায়হান। আদনান আর রুহি তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। ওরা চলে যেতে নিলে আরিয়ান, হৃদিতা আর ওদের বন্ধুরা ওদেরকে ধরে বসিয়ে রাখলো। ওরা লজ্জায় আরক্তিম হয়ে মাথা নিচু করে বসে রইল। সাদিকা বেগম যেন খুশিতে আত্মরা হয়ে গেলেন। এত বড় লোক বাপের একমাত্র ছেলে আদনান, তার উপর ছেলে দেখতে শুনতে মাশাল্লাহ। একজন যোগ্য পাত্রের সব ধরনের যোগ্যতা আছে আদনানের মধ্যে। তিনি রাজি না হয়ে যাবেন কোথায়? খুশিতে গদগদ হয়ে সাদিকা বেগম বললেন, কি যে বলে না পা, আদনানের মতো ছেলে লাখে একটা হয়। ওর রুহির যোগ্য হবে না তো আর কে হবে? এমন একজন সুপাত্রের হাতে যে কোনো মেয়ের বাবা মাই মেয়েকে নির্দ্বিধায় তুলে দিতে পারবে। আমার মেয়ে যদি এ প্রস্তাবে রাজি হয়ে থাকে, তাহলে আমিও এই প্রস্তাবে রাজি। তারপর আফজাল কাদেরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি এই ব্যাপারে কি বলবে? আফজাল কাদের একবার রুহির মুখের দিকে তাকিয়ে থেকে জিজ্ঞেস করলেন, তোমার কি মনে হয় রুহি, তুমি আদনানকে পছন্দ করো? রুহি কতক্ষণ লজ্জায় মাথা নিচু করে রেখে একবার মুখ তুলে বাবার দিকে তাকালো। তারপর ভীষণ অস্বস্তি ও লজ্জা নিয়ে মাথা তোলালো। আফজাল কাদের একবার আদনানের মুখের দিকে তাকিয়ে একই প্রশ্ন করলেন। তার থেকেও কাঙ্ক্ষিত উত্তর পেয়ে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাথে সাথে প্রত্যেকে আলহামদুলিল্লাহ বলে উঠল। রায়হান শাহরিয়ার বললেন, তাহলে তো এবার আরিয়ান ও রদিতার বিয়ের পাশাপাশি আদনান ও রুহির বিয়েটাও হওয়া উচিত। দুজনের বিয়ের দিন একই দিন ফিক্সড করলে কেমন হয়? সাদিকা বেগম, আফজাল কাদের সহ প্রত্যেকেই প্রস্তাবে সম্মতি জানালো। পুরো খান ম্যানশন জুড়ে সবার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল। একে একে মিষ্টিমুখ করানো হলো সবাইকে। একসাথে দুটো বিয়ের ডেট ফিক্সড হলো। কত বছর পরে খান ম্যানশনে আবার এমন খুশি ফিরে এসেছে, সেটা ভাবতেই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন মিসেস শায়লা। আরিয়ানের বন্ধু বান্ধবেরা আরিয়ান, হৃদিতা, আদনান ও রুহিকে একসাথে সকলের আড়ালে নিয়ে গেল। শান্ত তাদের চারজনকে উদ্দেশ্য করে টিপ্পনি কেটে বলে উঠল, ভালোই তো, দুই জোড়া কাপলের বিয়ে হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ভাগ্য দেখ, ফ্রেন্ড সার্কেলের সবচেয়ে পুরনো প্রেমিক হয়েও এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না। এই জীবন দিয়ে আমি কি করব? বলে মায়া কান্না করতে লাগলো শান্ত। বাকিরা তাকে সান্ত্বনা দিতে লাগলো। ওদের অবস্থা দেখে আরিয়ানটা কোনোভাবে তাদের হাসি চেপে রেখেছে। রেহান বলে উঠল, শুধু তুই একা না দোস্ত, আমরা প্রত্যেকেই এর ভুক্তভোগী। মিঙ্গেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করব। পাশ থেকে বাকিরা ঠিক ঠিক বলে চেঁচিয়ে উঠল। আরিয়ান রেহানের মাথায় গাঁটটা মেরে বলল, তোদের কুমিরের কান্নার ঢং দেখলে আর বাঁচি না। আরে শালা, তোরা মিঙ্গেল যখন হয়ে আছিস, তাহলে বিয়ে করে নিলেই তো পারিস। শুধু শুধু নিজের গার্লফ্রেন্ডদেরকে ঝুলিয়ে রেখেছিস কেন? আরিয়ানের আশকারা পেয়ে শ্রাবণী কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠল, ঠিক বলেছ আরিয়ান, এরা ইচ্ছে করে আমাদের বিয়ে করে না। এই যেমন রেহানটাকেই দেখো, বিয়ের কথা বললেই শুধু পালাই পালাই করে। মনে হয় বিয়ে করলেই শাকচুন্নি ওর ঘাড় মোটকে রক্ত খাবে। ঈশিতা তার কাজ জড়িয়ে ধরে কান্নার ভান করে বলতে লাগলো, শুধু তুই একা না রে বান্ধবী, এর ভুক্তভোগী আমিও। ওই শান্তর বাচ্চা 5টা বছর ধরে আমার সাথে প্রেম করছে, অথচ এখনো বিয়ে করছে না। ইচ্ছে তো করে মাঝে মধ্যে ওর মাথাটা ফাটিয়ে মগজ চিবিয়ে খাই। শান্ত কাঁদো কাঁদো চেহারা নিয়ে বলল,
বিয়ের আগেই বিধবা হতে চাস তুই? আরিয়ান হেসে ফেলে বলল, আরে থাম এবার তোরা, তোদের মেলোড্রামা বন্ধ কর। আর পারছি না তোদের এসব নাটক টলারেট করতে। আদনান মৃদু হেসে বলল, তোমাদের মতো কিছু বন্ধু থাকলে জীবনে আর দুঃখ বলতে কিছু থাকবে না। শাকিল, মাহিম, তন্ময়, তোমাদের গার্লফ্রেন্ডরা কোথায়? তিনজন একটা দীর্ঘশ্বাস ছেড়ে একে অপরের দিকে তাকালো। ওদের পক্ষ থেকে শাকিল বলল, আর বলো না রিদিতা, প্রেম যে এত জ্বালা, আগে জানলে কখনোই প্রেম করতাম না। একটা প্রবাদ আছে জানো তো, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। সেটা এখন হারে হারে টের পাচ্ছি। গার্লফ্রেন্ড গুলোর জ্বালায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে আমাদের। বিয়ে করলে না জানি কি অবস্থা করে, তাই আর বিয়ে করছি না। রুহি এই কথায় আপত্তি জানিয়ে বলল, ভুল ভাবছো তোমরা। প্রেম মোটেও অস্বস্তিদায়ক কিংবা জ্বালাময় নয়। সত্যিকার অর্থে প্রেমে পড়লে দেখবে প্রেমের থেকে সুন্দর এই পৃথিবীতে আর কিছুই নেই। অবশ্যই সেটা খাঁটি এবং পবিত্র প্রেম হতে হবে। প্রেমে যেমন যন্ত্রণা আছে, তেমনি তৃপ্তিদায়ক অনুভূতি আছে, যেটা বিয়ে নামক পবিত্র বন্ধনে পূর্ণতা পায়। তাই এটা থেকে দূরে না পালিয়ে বরং আপন করে নাও, দেখবে জীবনের সুখের অভাব হবে না। রুহির কথায় আদনান, আরিয়ান, রিদিতা সব প্রত্যেকে অবাক হয়ে গেল। সেই সাথে ভীষণ খুশি হলো তার কথা শুনে এবং তার কথায় সমর্থন জ্ঞাপন করলো। তন্ময় হাসি মুখে বলল, আমরা জাস্ট মজা করছিলাম। আমরা আমাদের গার্লফ্রেন্ডদের অনেক ভালোবাসি, তারাও আমাদের অনেক ভালোবাসে। খুব শীঘ্রই আরিয়ান আর আদনানের মতো আমরাও বিয়েটা সেরে ফেলবো, তবে সেটা তোমাদের বিয়ের পরই। এখন আমাদের বিয়ের আগে কিছু জিনিস গুছিয়ে নিতে হবে। সেগুলো গোছানো হলেই সব বন্ধুরা মিলে এক এক করে নিজের প্রেমিকাদের জীবনসঙ্গী হিসেবে ঘরে তুলে নিব। আজ আরিয়ান, রিদিতা, আদনান, রুহির বিয়ে উপলক্ষে বেশ জমজমাট আয়োজন করেছেন মিসেস শাইলা, ডক্টর রেজা চৌধুরী, আফজাল কাদের ও সাদিকা বেগম। শহরের অনেক বিখ্যাত এবং শিল্পপতির লোকজনদের দাওয়াত দেওয়া হয়েছে বিয়েতে। প্রধান আকর্ষণ রূপে আরিয়ানের বন্ধুবান্ধবরা তো উপস্থিত আছে। তারাই বিয়ে বাড়িটাকে মাতিয়ে রাখছে। তারা অসাধারণ পারফরমেন্স করছে বন্ধুর বিয়েতে। পাশাপাশি শহরের গরিব মানুষজন এবং এতিম ছেলে মেয়েদেরও নির্দিষ্ট এক জায়গায় খাবারের ব্যবস্থা করা হয়েছে। সবার দোয়া নিয়েই এই দুই জোড়া কাপলের নতুন জীবন শুরু হোক, এটাই তারা প্রত্যেকে চান। আরিয়ান আজ বিয়েতে লাল রঙের শেরওয়ানি পরেছে। 4 বছর আগে রিদিতার পছন্দ করে দেওয়া সেই শেরওয়ানি আজ বিয়েতে পরেছে সে। বরের সাজে তাকে প্রচন্ড হ্যান্ডসাম লাগছে, পুরো একটা রাজপুত্র যেন। এদিকে রিদিতা লাল টকটকে রঙের লেহেঙ্গা পরেছে। 4 বছর আগে বিয়ের জন্য কেনা এবং আরিয়ানের পছন্দ করে দেওয়া সেই লেহেঙ্গাই এখন সে পরেছে। সাথে তখনকার কেনা জুয়েলারিগুলো পরেছে সে। লেহেঙ্গার সাথে মানানসই ব্রাইডাল সাজে তাকে অসাধারণ সুন্দরী লাগছে, পুরো জান্নাতের হুরপরি যেন। আরিয়ান ও রিদিতা দুজনকে একসাথে দেখে উপস্থিত সকলের চোখ যেন জুড়িয়ে গেল। অন্যদিকে আদনান সাদা ও গোল্ডেন মিক্স রঙের শেরওয়ানি পরে বরের সাজে সেজেছে। বরের সাজে তাকে অসাধারণ সুন্দর লাগছে। রুহি তার সাথে ম্যাচিং করে সাদা ও গোল্ডেন মিক্স রঙের লেহেঙ্গা পরেছে। তাকে ব্রাইডাল সাজে অসাধারণ সুন্দরী লাগছে। আরিয়ান ও রিদিতার মতো এই যুগলকেও সবার কাছে অসাধারণ লাগছে। জমকালো সাজে সাজানো একটা স্টেজে পাশাপাশি বসেছে আরিয়ান আর রিদিতা। অন্য একটা স্টেজে পাশাপাশি বসেছে আদনান আর রুহি। দুই যুগলকে একসাথে দেখলে মনে হয় দুই ভাই আর দুই বোনের বিয়ে হচ্ছে একসাথে। আরিয়ান আর আদনানকে দুই ভাইয়ের মতো লাগছে এবং রিদিতা আর রুহিকে দুই বোনের মতো লাগছে। জমজমাট এবং আকর্ষণীয় চোখ ধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো দুই জোড়া কাপলের বিয়ে। 3 কবুল বলার মধ্য দিয়ে আজীবনের জন্য একে অপরের সাথে স্থায়ী এবং পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে গেল দুই জোড়া কপোতে। আজ পূর্ণতা পেল আরিয়ান আর রিদিতার ভালোবাসার। আদনান আর রুহির ভালোবাসাও পূর্ণতা পেল। শুরু হলো তাদের জীবনের ভালোবাসাময় নতুন অধ্যায়। বিয়ের পরে বাসর ঘরে ঢোকার সময় আরিয়ানের বন্ধুরা আরিয়ান আর আদনানের গেট আটকে দাঁড়িয়ে রয়েছে। ওদের এক কথা, আগে টাকা তারপর বাসর ঘরে ঢোকার অনুমতি। আরিয়ান আর আদনান ওদেরকে অনেক টাকা দিয়েছে, কিন্তু ওদের ডিমান্ড যেন শেষই হচ্ছিল না। তাই ওরা দুজনে প্ল্যান করলো কিভাবে টাকা বাঁচিয়ে বাসর ঘরে ঢোকা যায়। প্ল্যান মোতাবেক দুজন লুকিয়ে লুকিয়ে নিজেদের বউদের আগে ঘরে ঢুকে বসে রইল। রিদিতা আর রুহিকে সময় দিতে গিয়ে আরিয়ান আর আদনানকে তখন সবাই ভুলে গিয়েছিল। সেই সুযোগে ওরা আগে ভাগে রুমে ঢুকে পড়ে।
যখন রিদিতা আর রুহি রুমে গেল তখন ওরা আলমারির পেছনে লুকিয়েছিল। পাশাপাশি রুম দেওয়া হয়েছিল আরিয়ান আর আদনানের বাসর ঘরের জন্য। রিদিতা আর রুহি নিজেদের স্বামীর অপেক্ষায় ফুলসজ্জার বিছানায় বসে রইল। এদিকে আরিয়ানের বন্ধুরা ভাগ হয়ে অপেক্ষা করতে লাগলো আরিয়ান আর আদনানের রুমের দরজার সামনে। কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা করতে করতে 3 ঘন্টা পেরিয়ে যায়, ওরা কেউই আসে না। সবাই বেশ অবাক হয়ে ভাবতে থাকে ব্যাপারটা কি। এরপরে সবাই অনেক খোঁজাখুঁজি করতে লাগলো ওদের দুজনকে। ওরা দুজন অনেকক্ষণ আগেই দরজা লাগিয়ে দিয়েছে ভেতর থেকে। রিদিতা আর রুহি তো পুরোই অবাক, ওদের জামাইগুলো এত চালাক। আর ওদিকে আরিয়ানের বন্ধুরা যখন ওদের চালাকি টের পেল তখন সবাই মিলে দরজায় ধাক্কাধাক্কি করতে লাগলো। কিন্তু আর কোনো কিছুতেই যখন কাজ হলো না তখন দরজার বাহিরে বসে এক একটা ঘুমে ঢলে পড়লো। জ্যোৎস্নায় আলোকিত রাতের কালো আকাশ, অজস্র তারার মেলা সেখানে। হাজারো তারাদের মধ্যে সগর্বে বুক ভাসিয়ে ফুটে রয়েছে শুভ্র পূর্ণাঙ্গ চাঁদ। খোলা জানালা গলে তার শুভ্র ও স্নিগ্ধ কিরণ ঠিকরে ঘরে ভেসে আসছে। মাতালো শীতল হাওয়া যেন আজ খুশিতে মেতে উঠেছে। জানালার পর্দা জোড়া থরথর করে বারংবার কাঁপছে। শীতল সমীরণ আর মায়াবী জ্যোৎস্নার আলোয় এক অপরূপ পরিবেশের সৃষ্টি হয়েছে। গোলাপ, বেলি, রজনীগন্ধা, গ্লাডিওলাস আর হাসনাহেনা ফুল দিয়ে সাজানো হয়েছে আরিয়ান রিদিতার বাসর ঘর। ফুলের তীব্র সুঘ্রাণে চারপাশ মামা করছে। অসংখ্য তাজা সুগন্ধি ফুল দিয়ে মোড়ানো বিছানার মধ্যিখানে বধূবেশে লাল টকটকে লেহেঙ্গা পরে এবং মাথায় লাল রঙের ফিনফিনি দোপাট্টার ঘোমটা দিয়ে বসে আছে রিদিতা। পুরো বিছানা জুড়ে তার লাল লেহেঙ্গা ছড়িয়ে আছে। লাজে রাঙা ফর্সা মায়াবী মুক্তার। আরিয়ান নীরবে নিবৃতে রিদিতার দিকে এগিয়ে আসতে আসতে মুগ্ধ পালকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল তার প্রিয়তমা প্রেয়সীর পানে। আবেশে তার দেহ মন ভালোবাসাময় শিহরণে ভেসে আসছে। আবারও নতুন করে নতুনভাবে সে প্রেমে পড়ে যাচ্ছে রিদিতার। এই মুগ্ধতার বেশ যেন কখনোই কাটবার নয়। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসলো আরিয়ান। কয়েক পলক তার প্রিয়তমার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে তার ঘোমটা ওঠালো। রিদিতা তখনও মাথা নিচু করে রয়েছে, অথচ লজ্জায় আর অন্যরকম শিহরণ তার চোখ মুখ লাজে রাঙা হয়ে গিয়েছে। আরিয়ান মুস্কি হেসে তার চিবুক ধরে মুখ উঠালো। রিদিতা চোখ বন্ধ করে আছে। আরিয়ান আলতো কোমল কণ্ঠে বলল, আজ চোখ খুলবে না বউ? রিদিতা নিশ্চুপ। তবে আরিয়ানের মুখে বউ ডাকটা শুনে তার বুকে উথাল পাথাল ঝড় শুরু হয়ে গিয়েছে। প্রচন্ড ভালো লাগায় দেহ মন শিউরে উঠেছে বারবার। তার নিঃশ্বাস ক্রমান্বয়ে বেড়ে চলেছে। আরিয়ান তার আরও কিছুটা কাছে গিয়ে 2 হাতে আলতোভাবে তার মুখখানি ধরল। রিদিতা এবার আর চোখ বন্ধ করে থাকতে পারল না। স্নিগ্ধ মায়াবী দৃষ্টি তুলে আরিয়ানের দিকে তাকালো। আজ তার স্বপ্নের পুরুষকে সত্যি অন্যরকম সুন্দর লাগছে। হৃদস্পন্দন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে চলেছে তার। অপরদিকে আরিয়ানেরও একই অবস্থা। নিজের প্রেয়সীকে আজ নিজের একান্তই আপন এবং বউরূপে দেখে তার হৃদস্পন্দন যেন থেমে যাওয়ার জোগাড় হয়েছে। আরিয়ান রিদিতার পানে মুগ্ধ নেশালো দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রচন্ড আবেগী কণ্ঠ নিয়ে বলতে লাগলো, তোমাকে পেয়ে আজ আমি পূর্ণ হলাম প্রিয়তমা। তুমি না আমি ছিলাম এক নিশ্চল মরুভূমির মতো, যেখানে না ছিল কোনো প্রাণ, না ছিল কোনো অনুভূতি, ছিল কেবল একরাশ যন্ত্রণাময় অনুভূতি। পাথরের ন্যায় শক্ত হয়ে গিয়েছিল সেই হৃদয়। তুমি আমার সেই পাথর হৃদয়ে ভালোবাসার ফুল ফুটিয়েছ, সীমাহীন ভালোবাসা ও আবেগে জন্ম দিয়েছ। তোমার জন্য আমার হৃদয়ে জন্ম নিয়েছে সীমাহীন ভালোবাসা, অপরিসীম আবেগ ও মায়া। আর এই সীমাহীন নিঃস্বার্থ ভালোবাসা, আবেগ ও মায়া কেবল তোমারই জন্য। কথা দিচ্ছি তোমায় হৃদি, জীবনের অন্তিম দিন, অন্তিম মুহূর্ত আর অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আমার এই হৃদয় মন শুধুমাত্র তোমাকে ভালোবেসে যাবে। পরম করুণাময়ের কাছে মনে প্রাণে আমি শুধু একটা প্রার্থনাই করি, মৃত্যুর পরেও অনন্তকালের মহাজীবনে আমি যেন শুধু তোমাকেই পাই হৃদি, শুধুমাত্র তোমাকে। হৃদিতার চোখে অজস্র অশ্রুকণা এসে ভিড় করলো। অশ্রুসিক্ত নয়নে সে আরিয়ানের দিকে তাকিয়ে তীব্র আবেগ ও ভালোবাসা নিয়ে বলতে লাগলো, তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসার পুরুষ। তুমিহীনা আমি ছিলাম অপূর্ণা। তুমি আসার আগে আমার জীবন ছিল অপ্রাপ্তিময়, ফাঁকা মরুভূমির মতো প্রাণহীন আর নির্জীব। সেখানে ছিল সীমাহীন শূন্যতা। যখন থেকে তুমি আমার জীবনে এলে, তোমাকে আমি আমার মতো করে কাছে পেলাম, তখন থেকে আমার জীবন নতুন ছন্দে, নতুন উদ্দীপনায় পরিপূর্ণভাবে সেজে উঠেছিল। আজ আমি তোমাকে সম্পূর্ণভাবে নিজের করে পেয়ে আমি পরিপূর্ণ ও তৃপ্ত হলাম। আমার ভালোবাসা সার্থক হলো। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে দেওয়ার জন্য। শুনে রাখো আরিয়ান, এই মন তোমাকেই ভালোবেসেছিল, তোমাকেই ভালোবাসে আর চিরকাল তোমাকেই ভালোবেসে যাবে। জীবনের শেষ দিন, শেষ মুহূর্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার হৃদয় শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাবে। আমি আল্লাহর কাছে মনে প্রাণে দোয়া করি, তিনি যেন পরকালেও তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে দিয়ে দেন।
আরিয়ান শক্ত করে নিজের প্রেয়সীকে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলেই সে কোথাও পালিয়ে যাবে। তারপর মুখ তুলে তাকিয়ে রিদিতার কোমর জড়িয়ে ধরে তাকে কাছে টেনে এনে তার দুগাল চেপে ধরে রিদিতার গোলাপি পাতলা ও নরম অধর যুগলে নিজের অধরজোড়া স্পর্শ করল। আরিয়ানের উষ্ণ আলিঙ্গনে রিদিতা যেন শক্ত জমাট হয়ে গেল। দেহের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে তার তীব্র অনুভূতির ফোয়ারা বইতে লাগলো। এভাবে কেটে গেল কয়েক মুহূর্ত। একসময় রিদিতা ও আরিয়ানকে আলিঙ্গন করতে লাগলো। দুজনের ঘন নিঃশ্বাস নিস্তব্ধ রাত্রিতে মিলেমিশে একাকার হয়ে গেল। একসময় আরিয়ান রিদিতার ঠোঁট জোড়া ছেড়ে দিতেই হঠাৎ করে রিদিতা লেহেঙ্গা গুটিয়ে বিছানা ছেড়ে দৌড়ে ব্যালকনির দিকে এগিয়ে গেল। তার ঘন নিঃশ্বাস হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা শরীর জুড়ে অদ্ভুত অনুভূতিগুলো দোলা দিয়ে যাচ্ছে। শীতের শীতল বাতাস চারদিকে তীব্রভাবে বয়ে বেড়াচ্ছে, অথচ রিদিতার গরম নিঃশ্বাস যেন সেগুলো থেকেও তীব্র হয়ে উঠেছে। হঠাৎ পেছন থেকে আরিয়ান রিদিতার নাভি বরাবর উন্মুক্ত হয়ে যাওয়া ফর্সা কোমল মেধিন পেট ও কোমর দুহাতে কিছুটা শক্তভাবে চেপে ধরল। তার চুলে গলায় ও ঘাড়ে নিজের মুখ নাক ডোবালো। রিদিতা থরথর করে কাঁপতে লাগলো। এই প্রথম আরিয়ানের এত গভীর স্পর্শ অনুভব করছে সে। ধীরে ধীরে আরিয়ানের ছোঁয়া স্পর্শগুলো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। সেটা সহ্য না করতে পেরে রিদিতা চলে যেতে নিলেই আরিয়ান হ্যাঁচকা টান দিয়ে তাকে তার বুকের সাথে সম্পূর্ণভাবে মিশিয়ে নিল। চাঁদের রূপালী আলোয় রিদিতা আরিয়ানের নিঃশক্ত দৃষ্টির পানে তাকিয়ে থমকে গেল। ঘোর লাগানো নেশালো দৃষ্টি এনে আরিয়ান রিদিতাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নিয়ে পলকহীনভাবে দেখছে। আরিয়ান পুনরায় রিদিতার গলা এবং বুকের উন্মুক্ত উপরের অংশে মুখ ডুবিয়ে দিল। সেখানে অজস্র চুম্বন করতে লাগলো। ছোট্ট করে একটা লাভ বাইট এঁকে দিল রিদিতার গলার একাংশে। রিদিতা মৃদু আর্তনাদ করে উঠল। কম্পিত রিদিতাকে কিছুটা স্থিরতা দিয়ে তার মুখের দিকে তাকাতেই হঠাৎ আরিয়ানের দৃষ্টি গেল রিদিতার থরথর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়ার দিকে, সেই সাথে তার ঠোঁটের নিচে ডান পাশে থাকা লালচে তিলটার দিকে। রিদিতা চোখ বন্ধ করে জড়ানো কণ্ঠে বলল, আমার কেমন যেন অনুভূতি হচ্ছে আরিয়ান। আমি তোমার প্রতি স্পর্শগুলো সহ্য করতে পারছি না। আরিয়ান বাঁকা হেসে বলল, আমার একটু স্পর্শই তুমি সহ্য করতে পারছো না রীতি? যখন তোমাকে পরিপূর্ণভাবে আমার করে দেবো তখন কি করবে তুমি? রিদিতা চোট করে চোখ খুলে নাক ফুলিয়ে কপট রাগ দেখিয়ে বলল, তুমি কিন্তু আবার অসভ্য হয়ে যাচ্ছ আরিয়ান। আরিয়ান হেসে রিদিতার গোলাপি ও পাতলা ঠোঁট জোড়ায় নিজের আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে মৃদু মিহি কণ্ঠে বলতে লাগলো, ওর কাছে অসভ্য হবো না তো কার কাছে হবো শুনি? তোমাকে পরিপূর্ণভাবে আমার করে পাওয়ার জন্য এতদিন অনেক অপেক্ষা করেছি। এখন যখন পেয়েছি তাহলে কিসের এত দূরত্ব থাকবে? আর আমি কিন্তু তোমায় একদিন বলেছিলাম বিয়ের পরে কিন্তু তুমি আমার কাছে একটুও ছাড় পাবে না। সো উইদাউট এনি টকিং এখন আমাকে আবার কাজ করতে দাও। বলে রিদিতার লালচে তেলটাতে একটা গভীর চুম্বন করলো সে। তারপরে তার ঠোঁটের মাঝে পুনরায় নিজের ঠোঁট ডুবিয়ে দিল আরিয়ান। সেই সাথে রিদিতার সারা দেহ জুড়ে চলতে লাগলো তার দুহাতের অবাধ বিচরণ। তার পাগল করা প্রতিটি স্পর্শ আলিঙ্গন ক্ষণে ক্ষণে রিদিতাকে প্রচণ্ডভাবে শিহরিত করে তুলছে। প্রথমে লজ্জা অস্বস্তিতে ডুবে গেল, পরক্ষণেই রিদিতা নিজের প্রিয় পুরুষের স্পর্শগুলোর সাথে তাল মেলাতে লাগলো। পরম ভালোবাসার স্পর্শে একে অপরকে উষ্ণ আলিঙ্গন করতে লাগলো। নিস্তব্ধ রাত্রির সাথে সাথে দুই যুগল বন্দির ভারী নিঃশ্বাস ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলল। একসময় আরিয়ান রিদিতাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। দুজনার মুগ্ধ দৃষ্টি একে অপরের প্রতি নিদগ্ধ করা। বিছানায় রিদিতাকে শুয়ে দিল, তার দু হাত চেপে ধরল আরিয়ান। তার দু আঙ্গুলে ভাঁজে মোলায়েমভাবে নিজের আঙ্গুলগুলো গুজে দিল। নিজের ভালোবাসার প্রতিটি স্পর্শ বুলিয়ে দিতে লাগলো রিদিতার সর্বাঙ্গে। রিদিতা আরিয়ানের উন্মুক্ত থাকা ফর্সা বলিষ্ঠ পিঠ এবং সিল্কে চুলগুলো শক্ত হাতে জড়িয়ে ধরে রইল। এই মুহূর্তে গভীর আবেশে নিস্তব্ধ হয়ে আছে সে। দুজনের ঘন নিঃশ্বাস এবং হৃদস্পন্দনের শব্দে ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। রিদিতার সম্পূর্ণ দেহ পুরোপুরিভাবে আরিয়ানের দেহের আড়ালে ঢেকে রয়েছে। দুটি দেহ দুটি মনের পরিপূর্ণ পবিত্র মিলনের মাধ্যমে দুজন ভালোবাসার যুগলবন্দি হারিয়ে গেল গভীর এক নিঃস্বার্থ ভালোবাসার জগতে। পূর্ণিমার আলোয় আলোকিত রুমের চারপাশ ফুলের তীব্র সুগন্ধে সুরভিত হয়ে মমা করছে। অসংখ্য সুগন্ধি ফুল দিয়ে সাজানো ফুলসজ্জার বিছানায় মাথায় সাদা ফিনফিনে দোপাট্টা টেনে নিয়ে সলজ্জ মুখে বসে আছে রুহি। আদনানটার ঠিক সামনে বসে রয়েছে। সে বহুক্ষণ যাবৎ রুহিকে মুগ্ধ দৃষ্টিতে নিমগ্ন চিত্তে অবলোকন করে যাচ্ছে। আদনান রুহির দোপাট্টা উঠিয়ে দিয়ে তার চিবুক ধরে তার মুখখানা উঠালো। তারপর অস্ফুট কণ্ঠে বলে উঠল, মাশাআল্লাহ, আমার বউটাকে একদম পরীর মতো সুন্দর লাগছে।
আদনানের মুখ থেকে প্রথমবারের মতো বউ ডাক শোনার পরে রুহির অন্তরাত্মা কেঁপে উঠল। সাথে সাথে একটা খুশির আভাস ছড়িয়ে পড়ল পুরো দেহ ও মনে। সে উঠে গিয়ে আদনানকে সালাম করতে নিলে আদনান তাকে বুকে জড়িয়ে নিল। তার কপালে প্রগাঢ় একটা চুম্বন করলো সে। তারপর রুহির হাতে পরিয়ে দিল সুন্দর কারুকার্যময় একটা হীরের আংটি। আরিয়ান আর হৃদিতার মতো তাদের এঙ্গেজমেন্ট হয়নি, তাই রুহিকে আদনানের আংটি পরানো হয়নি। আদনান সেই অসম্পূর্ণ কাজটা রুহির প্রতি উপহার স্বরূপ আজকে আদায় করে নিল। রুহির দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে আদনান বলতে লাগলো, তোমাকে কাছে পেয়ে আমার জীবন ধন্য হলো রুহি। তুমি না আসলে সত্যিকারের ভালোবাসার মানে কি তা হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না। তুমি আমার রুক্ষ ও তপ্ত হৃদয় জুড়ে ভালোবাসার বীজ বপন করে সেটাকে শীতল আবেশে ভরিয়ে দিয়েছো। আমার ছন্দহীন ভালোবাসা হারা জীবনের ভালোবাসা জোয়ার বয়ে এনেছো। আমার জীবনে আসল ভালোবাসা হয়ে ধরা দেওয়ার জন্য, আমার অর্ধাঙ্গিনী রূপে নিজেকে সঁপে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ রুহি। মহান আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে দেওয়ার জন্য। আমি ইহকাল ও পরকাল দুই জীবনে শুধুমাত্র তোমাকেই আমার একান্ত আপন করে চাই। রুহি পা দুটো উঁচু করে আদনানের কপালে নিজের ভালোবাসার পরশ বুলিয়ে দিল। তারপর তার চোখে চোখ রেখে মায়াবী কণ্ঠে বলতে লাগলো, আমার জীবনের প্রথম ভালোবাসার পুরুষ তুমি। তুমি না আসলে সত্যিকারের ভালোবাসা কি সেটা হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না। তুমি আমাকে ভালোবাসার পবিত্রতম অনুভূতির সাথে পরিচয় করিয়ে দিয়েছো। আমার ভালোবাসাহীন একঘেয়ে জীবনে ভালোবাসার পবিত্র ফুল ফুটিয়েছো। একজন উত্তম প্রেমিকের মতো আমাকে ভালোবেসে গিয়েছো। নিজেকে আমার স্বামী রূপে উপহার দিয়েছো। এজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আদনান। ভালোবাসা আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি তোমার মতো একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে দেওয়ার জন্য। আমি শুধু ইহকাল না, পরকালেও অনন্তকাল তোমাকেই অমর সঙ্গী হিসেবে চাই আদনান। আদনান রুহিকে নিজের বুকের সাথে পিষে ফেলে আবেগী কণ্ঠে বলতে লাগলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি রুহি। আমিও প্রচন্ড ভালোবাসি তোমাকে আদনান। আদনান এবার দুষ্টমি কণ্ঠে বলল, এবার নিজেকে পরিপূর্ণভাবে আমার করে দাও মিসেস আদনান শাহরিয়ার। রুহি প্রথমে আদনানের কথাটা বুঝতে না পারলেও পরে যখন বুঝতে পারলো তখন লজ্জার সংকোচ তাকে ঘিরে ধরলো। কিন্তু তার আগেই আদনান রুহিকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে তার গোলাপি ও পাতলা ঠোঁট জোড়ায় নিচের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল। এরপর ধীরে ধীরে তার চুল, গলা, ঘাড় এবং সর্বাঙ্গ জুড়ে আদনানের অবাধ বিচরণ চলতে লাগলো। রুহি কিছু বলার বা করার পরিস্থিতিতে ছিল না। প্রচণ্ড শিহরিত হয়ে আক্রোশ অনুভূতির সাগরে ধীরে ধীরে ডুবে যেতে লাগলো সে। এদিকে আদনান যেন পুরোপুরি মাতাল হয়ে গেছে। অদ্ভুত নেশায় রুহির সমস্ত শরীরে তার ভালোবাসার পরশ বুলিয়ে দিতে লাগলো সে। রোমাঞ্চিত সব ভালোবাসার অনুভূতি তার দেহ মনকে ঘিরে ধরে রেখেছে। নিস্তব্ধ রাত্রি ধীরে ধীরে গভীর থেকে গভীরতার অন্ধকারের দিকে বয়ে যেতে লাগলো। একটা সময় দুজন দুজনকে পরিপূর্ণভাবে সঁপে দিল। দুজনের ভালোবাসাময় আঙ্কিলিঙ্গনে স্নিগ্ধ রাত হয়ে উঠল অনন্য অসাধারণ। আদনানের উন্মুক্ত বুকে নিশ্চিন্ত মনে শুয়ে আছে রুহি, যেন এখানেই তার চিরশান্তি আর ভরসার জায়গা। হঠাৎ রুহি একটা অপ্রত্যাশিত কথা বলে ফেললো। কথাটা বলা তার উচিত হয়েছে কিনা সে জানে না, কিন্তু তবু আজকের এই পবিত্র মিলনের রাতে শেষবারের মতো আদনানকে এই প্রশ্নটা করতে চেয়েছিল। তুমি কি হৃদিতা আপুকে এখনো ভালোবাসো আদনান? আদনান প্রথমে অপ্রস্তুত হয়ে গেল, পরবর্তীতে একটা মৃদু শ্বাস ছেড়ে স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, হৃদিতা ছিল আমার একতরফা ভালোবাসা, আর আমার জীবনের একমাত্র সত্যিকারের ভালোবাসা হলো তুমি। তুমি না এলে হয়তো আমি ভালোবাসার মানেটাই বুঝতাম না। এটা সত্যি যে আমি হৃদিতাকে একটা সময় খুব ভালোবাসতাম। হয়তো হৃদয়ের এক কোণে প্রথম ভালোবাসা হিসেবে সে সবসময় থেকে যাবে, কারণ প্রথম প্রেম, প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না। ভালোবাসার দৃষ্টিতে না হোক, প্রথম প্রেম হিসেবে সে চিরকাল আমার মনে থেকে যাবে। কিন্তু তুমি আমার শেষ এবং সত্যিকারের ভালোবাসা। আমার হৃদয়ের পুরোটা দখল করে নিয়েছো তুমি। জীবনের শেষ নিঃশ্বাস, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। আমার হাতটা কখনো ছাড়বে না তো রুহি? প্রত্যুত্তরে রুহি শক্ত করে আদনানের হাতটা ধরে তার বুকে মাথা গুজে রইল। কিছু না বলেও আজীবন একসাথে থাকার দৃঢ় অঙ্গীকার করে দিল সে। আদনানও পরম মমতায় জড়িয়ে ধরে রইল তার প্রিয়তমাকে। সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শহর দুবাই, জাঁকজমকপূর্ণ আলোকিত শহরের আভিজাত্যে চারপাশ এখনো কোলাহলময় ও মুখরিত হয়ে রয়েছে।
বড় বড় অট্টালিকা ও দালানের ভিড়ে মানুষগুলোকে খুব ক্ষুদ্র মনে হয়। রাতে দুবাই শহর যেন রূপকথার মতো, যে শহর কখনোই ঘুমায় না। রাত জাগে এই শহর লাখো মানুষের পদচারণায় সারাক্ষণ মুখরিত হয়ে থাকে। দুবাইয়ের বিখ্যাত বুর্জ খলিফায় বর্তমানে অবস্থান করছে আরিয়ান, রিদিতা এবং আদনান রুহি। বিয়ের পর হানিমুন উপলক্ষে তারা 7 দিনের জন্য দুবাইয়ে বেড়াতে এসেছে। আজ রাতটা সুন্দরভাবে কাটানোর জন্য বুর্জ খলিফার বিশাল আকার সুন্দর 2টি রুমে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছে তারা। বুর্জ খলিফার বিশাল আকার 2টো রুমের ব্যালকনি ধয়ে দাঁড়িয়ে চারপাশের ব্যস্ত জাঁকজমকপূর্ণ শহরটা উপভোগ করেছে 2 জোড়া কাপল। সম্পূর্ণ ব্যালকনি দুটো আজ খুব সুন্দর করে সাজানো হয়েছে। 2 জোড়া সদ্য বিবাহিত কাপলের জন্য বুর্জ খলিফা সাহেবদের মাধ্যমে আজকের এই বিশেষ আয়োজন। 2 জোড়া কাপল 2 রুমের 2 পাশের ব্যালকনিতে বসে তাদের ক্যান্ডেল লাইট ডিনারের সময়গুলো একান্তই সুন্দরভাবে উপভোগ করবে। আজকেও আকাশে পূর্ণিমা রয়েছে। আকাশের ঠিক মধ্যখানে শুভ্র চাঁদ, আকাশ ভর্তি লাখো তারাদের মেলা, শীতল ও তীব্র বাতাস বইছে চারিপাশে। এই সুন্দর রোমান্টিক পরিবেশে 2 পাশের ব্যালকনি দেয় 2 জোড়া লাভ বার্ডস বসে আছে। 2 ব্যালকনি জুড়ে 2টা ক্যান্ডেল লাইট ডিনার টেবিল সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সম্পূর্ণ ব্যালকনি জুড়ে অসংখ্য মোমবাতি জ্বালানো এবং চারপাশ খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এদিকে ক্যান্ডেল লাইট ডিনার টেবিলে আদনান নেভি ব্লু কালার শার্ট, স্যুট এবং জিন্স প্যান্ট পরে রয়েছে। তার ঘন কালো সিল্কি চুলগুলো পরিপাটি করা থাকলেও সেগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে দুলছে। তার সুদর্শন চেহারায় চাপদাড়িটা বেশ মানিয়েছে। অপরদিকে রুহি নেভি ব্লু কালারের আকর্ষণীয় একটা লং গাউন পরেছে। তার স্পা করা লম্বা কালো চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং সেগুলো বাতাসের তালে তালে দুলছে। রুহি ডিনার টেবিলে বসেও তার পছন্দের ডেইরি মিল্ক খাচ্ছিল। সেই সাথে আদনানের দৃষ্টি এড়িয়ে সলজ্জ দৃষ্টিতে নিচের দিকে তাকিয়েছিল। বিয়ের পর থেকে তার কেন যেন আদনানকে দেখলে লজ্জা লাগে। অপরদিকে আদনান রুহির দিকে পলকের মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়েছিল। হঠাৎ আদনানের দিকে চোখ মেলে তাকিয়ে রুহি বলে উঠল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? তুমিও কি ডেয়ারি মিল্ক খাবে নাকি? দেখো, আমি কিন্তু এটার ভাগ দিতে পারবো না। তোমার ইচ্ছে হয় তুমি কিনে খাও। বলে রুহি আবার চকলেট খাওয়ায় মনোযোগ দিল। আদনান মনে মনে একটা দীর্ঘশ্বাস ছেড়ল। এই মেয়ে কি রে বাবা, এত সুন্দর রোমান্টিক একটা মুহূর্তেও কিনা এমন কথা বলছে? এই মেয়ের মধ্যে তো রোমান্সের রও নেই। রুহিকে রাগিয়ে দিতে এবং তার সাথে খুনসুটি করতে আদনান দুষ্টু কণ্ঠে বলে উঠল, বয়েই গেছে আমার তোমার চকলেট খেতে। আর এসব চকলেট আমি খাইও না। এগুলো খেতে থাকলে কয়দিন পর তোমার দাঁত পড়ে যাবে। তখন তুমি অকালেই বুড়ি হয়ে যাবে। তখন আবার তোমার দিক থেকে ভালোবাসাও কমে যাবে। তখন তুমি সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে ডেট করবে। আদনান কথাটা বলা মাত্রই রুহি চকলেট ফেলে দিয়ে থম মেরে চেয়ে থাকলো তার দিকে। আদনান সেদিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিল। পরক্ষণে রুহির সব লজ্জা দূরে ঠেলে দিয়ে উঠে গিয়ে আদনানকে ইচ্ছে মতো কেল ঘুষি দিতে দিতে রাগী কণ্ঠে চেঁচিয়ে বলতে লাগলো, কি, আমি বুড়ি আর অসুন্দর হয়ে গেলে আমার প্রতি তোমার ভালোবাসা কমে যাবে তাই না? তখন অন্য মেয়েদের দিকে চোখ দিবে তাই না? খবর আছে তোমার, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দিলে। বলেই রুহি আচমকা কান্না করে দিল। আদনান উঠে দাঁড়িয়ে মুস্কি হেসে রুহিকে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলল, আরে ধুর, আমার এত সুন্দর একটা হুরপুরি বউ থাকতে আমি কেন অন্য মেয়েদের দিকে নজর দিতে যাব? সেই সাহস কি আছে আমার? আমি তো জাস্ট মজা করছিলাম, তোমাকে রাগানোর আর জেলাস করানোর জন্য। তুমি খুব খারাপ আদনান। বলে রুহিও আদনানকে শক্ত করে জড়িয়ে ধরল। আদনান রুহির মাথাটা মুখের সামনে এনে ওর ঠোঁটের দুপাশে লেগে থাকা চকলেট মুছে দিল। রুহি আদনানের স্পর্শে কেঁপে উঠল। বিয়ের বেশ কিছুদিন পরেও রুহির এই স্বভাব দেখে আদনান মুচকি হাসল। বিয়ের এতদিন পরেও আমার স্পর্শে এভাবে কেঁপে ওঠো রুহি? রুহি চোখ মুছে আদনানকে জড়িয়ে ধরা অবস্থাতে নিচের দিকে তাকিয়ে রইল। আবারও তার মুখ লজ্জায় রাঙা হয়ে গিয়েছে। আদনান তার চিবুক টেনে ধরে মুখটা তার দিকে ফেরালো। তারপর তার কানের কাছে ফিসফিসিয়ে করে বলতে লাগলো, এখনো আমাকে এত লজ্জা করে বুঝি? এতদিনে এত কিছু করেও আমি আমার বউয়ের লজ্জা কাটাতে পারলাম না। তাহলে তো আবার নতুন করে লজ্জা কাটানোর ব্যবস্থা করতে হয়। রুহি হতভম্ব হয়ে আদনানের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর তার বুকে কয়েকটা আলতো চাপড় দিয়ে দূরে সরে গিয়ে দাঁড়ালো। বিড়বিড় করে বলে উঠল, অসভ্য পুরুষ একটা। আদনান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে মিহি কণ্ঠে বলল, অসভ্য পুরুষ না হলে তো জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারবো না। তোমার কি বাচ্চা কাচ্চা চাই না নাকি রুহি?
মুহূর্তেই রুহি আবেশে পুলকিত হয়ে উঠল। একটা মিষ্টি ও মায়াবী চেহারার নিষ্পাপ বাচ্চার প্রতিচ্ছবি তার মানসপটে ভেসে উঠল। তার চোখ জোড়া ছলছল করে উঠল। সে নিজের অজান্তেই মাথা দুলিয়ে সম্মতি জানালো, অর্থাৎ বাচ্চা তার চাই। আদনান আবেশ মাখা কণ্ঠে রুহিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি একটা স্বপ্ন দেখি জানো রুহি, আমাদের ছোট্ট সাজানোর সংসারটাতে একটা ছোট্ট সোনামণি থাকবে। আমরা তাকে বুকে জড়িয়ে নিয়ে প্রচন্ড আপন করে নেব, তারপর অতি যত্ন সহকারে তাকে লালন পালন করে বড় করে তুলব। তুমি হবে তার মা আর আমি হব তার বাবা। আমাদের চোখের সামনে আমাদের ছোট্ট সোনামণি ধীরে ধীরে বড় হয়ে উঠবে। আমি প্রতিক্ষণে সেই মুহূর্তটার অপেক্ষা করি। আমার একটা ছোট্ট আদনান চাই। আদনান রুহির এই কথা শুনে প্রথমে অবাক হলেও পরবর্তীতে খুশি হয়ে গেল। রুহির সাথে ঝগড়া করার উদ্দেশ্য নিয়ে বলল, কিন্তু আমার তো একটা ছোট্ট রুহি চাই। রুহি আদনানের সব ঝগড়া করার উদ্দেশ্যতে পানি ঢেলে দিয়ে মৃদু কণ্ঠে বলল, সেটাও হবে। প্রথমে আমাদের ঘরে ছোট্ট আদনান আসবে, পরবর্তীতে ছোট্ট রুহি আসবে। তাহলেই তো হয়ে গেল। আমরা আমাদের সন্তানদের খুব যত্ন সহকারে ভালোবাসা দিয়ে বড় করে তুলব। আদনান রুহিকে তার দিকে ফিরিয়ে তার কপালের ভালোবাসার পরশ সেঁকে দিল। রুহি বলল, হানিমুন থেকে ফিরে আমাকে কি তোমার সাথে কানাডা নিয়ে যাবে আদনান? রুহি কিছুটা মন খারাপ করে বলল, তাহলে তো বাবা মা, আরিয়ান ভাইয়া, মামিদের সাথে আর দেখা হবে না। তারপর আবার বলল, রিদিতা আপু কি এখন থেকে বাংলাদেশেই থাকবে? হ্যাঁ, কানাডা থেকে ডাক্তারি ডিগ্রি নিলেও বাংলাদেশের একটা প্রাইভেট হসপিটালে ডাক্তারি জব নিয়ে নেবে রিদিতা। তারপর নিজের উদ্যোগে একটা হসপিটাল তৈরি করবে সে। আফটার অল, আরিয়ানকে ছেড়ে এই জীবনে সে আর কখনো কোথাও যাবে না। কানাডায় এলেও আরিয়ানকে নিয়ে বেড়াতে আসবে। আমাকে মাঝে মধ্যে বাংলাদেশে নিয়ে আসবে তো? অবশ্যই, সেটা আর বলতে হয়। রুহি হেসে ফেলে আদনানের দুগালে কিস করে তার চোখে চোখ রেখে মায়াবী কণ্ঠে বলে উঠল, আমি শুধু চেয়েছি তোমায় আদনান, ভালোবাসি তোমাকে, আর চিরকাল এভাবেই ভালোবেসে যাব আমি। আদনান ও রুহির মুখময় অসংখ্য চুমু দিয়ে সম্মোহনী কণ্ঠে বলল, আমি শুধু চেয়েছি তোমায় রুহি, ভালোবাসি তোমায়, আর অনন্তকাল এভাবেই ভালোবেসে যেতে চাই। আরিয়ান কালো রঙের শার্ট, স্যুট এবং জিন্স প্যান্ট পরে রয়েছে। তার ট্রিম করা চাপ দাড়িময় ফর্সা মুখটা অসম্ভব মায়াবী লাগছে। সিল্কি চুলগুলো বাতাসের তালে তালে এলোমেলোভাবে উঠছে। তাকে দেখে চোখের পলক ফেলতে পারছে না রিদিতা। অপরদিকে রিদিতা কালো রঙের খুব গর্জিয়াস আর লং একটা গাউন পরেছে। কালকরা ব্রাউন চুলগুলো পেটমায় ছড়িয়ে দেওয়া। তীব্র বাতাসে কিছু চুল বরাবর রিদিতার মায়াবী মুখখানার উপরে চলে আসছে। আরিয়ান পলক্ষীনভাবে ঘোর লাগা দৃষ্টিতে সেটা অবলোকন করে যাচ্ছে। রিদিতা আরিয়ানের মুখের সামনে একটা তুড়ি বাজিয়ে হেসে বলল, এভাবে কি দেখছো? আরিয়ানের সোজাসাপটা উত্তর, তোমাকে ভীষণ সুন্দরী আর মায়াবী লাগছে তোমাকে। রিদিতা জোরে হেসে উঠল। তার মায়াবী হাসির সাথে সাথে বাম গালের টোলটা ভেসে উঠল। সেই হাসির ঝংকার এবং হাসি মাখা টোল পড়া স্নিগ্ধ মুখটা দেখে আরিয়ানের হৃদয়ে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। সে পলকহীন দৃষ্টিতে রিদিতার দিকেই তাকিয়ে থাকলো। রিদিতা হাসি থামিয়ে বলল, আমার মিষ্টি হাজবেন্ডটাকেও প্রচন্ড হ্যান্ডসাম লাগছে, কারণ নজর না লাগুক। বলে নিজের চোখের নিচ থেকে কিছুটা কাজল আঙুলে করে নিয়ে আরিয়ানের চুলের একপাশে লাগিয়ে দিল রিদিতা। আরিয়ান রিদিতার এই কাণ্ড দেখে অবাক হয়ে হেসে ফেলল। রিদিতাও আরিয়ানের প্রাণখোলা সজীব হাসি দেখে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। এভাবে কথা বলতে বলতে এবং খুনসুটি করতে করতে দুজন ডিনার করতে লাগলো। আরিয়ান রিদিতার দিকে তাকিয়ে বলল, তুমি কানাডা চলে যাওয়ার পর থেকে তোমাকে উৎসর্গ করে আমি অসংখ্য গান গেয়েছি। সবাই আমার গান শুনেছে, শুধু তুমি বাদে। তাহলে এখন আমাকে তোমার গাওয়া একটা গান গেয়ে শোনাও। আরিয়ান রিদিতার দিকে মায়াবী দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে খালি গলায় অথচ সুরেলা কণ্ঠে গাইতে শুরু করলো, চল দিয়া দিল তেরে পিছে পিছে দেখতা मेरे गया कुछ तो है तेरे मेरे दरमिया जो अनकहा सारे गया मैं जो कभी कह न सका आज कहता हूँ पहली दफा दिल में हो तुम आँखों में तुम पहली नजर से ही यारा।
হৃদিতা আবেগে আপ্লুত হয়ে উঠে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। তার চোখ ছলছল করছে। আরিয়ান প্রচন্ড আবেগ নিয়ে হৃদিতাকে উৎসর্গ করে গানটা গেয়েছে। তার চোখে অশ্রু এসে জমা হলো। একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে সুখের কান্নায় ভেঙে পড়ল তারা দুজন। হঠাৎ হৃদিতা বলে উঠল, আচ্ছা আরিয়ান, আমাদের বিয়ের পর তো আমাদের ছেলে মেয়ে হবে, তাই না? একটা ছেলে আর একটা মেয়ে। পর মুহূর্তে নিজের এমন একটা কথায় নিজে লজ্জা অস্বস্তিতে পড়ে গেল হৃদিতা। লজ্জায় মাথা নিচু করে চুপচাপ বসে রইল সে। আরিয়ান হৃদিতার অবস্থা বুঝতে পেরে চুপি চুপি মুচকি হাসলো। হৃদিতার কথাটা তার অন্তরেও দাগ কেটে গেল। আরিয়ান হৃদিতাকে সহজ করতে বেশ শান্ত স্বাভাবিক গলায় বলল, তোমার কোল জুড়ে আমাদের ঘর আলোকিত করে আমাদের সন্তান এই পৃথিবীতে অবশ্যই আসবে ইনশাল্লাহ। আমাদের অনেকগুলো সন্তান হবে, কেমন হৃদি? 1 ডজন তো বটেই। তারপর তাদেরকে নিয়ে আমি একটা ফুটবল টিম বানাবো। তুমি আর আমি হব সেই টিমের ক্যাপ্টেন আর রেফারি। আরিয়ানের শেষের এমন দুষ্টমি মার্কা কথায় হৃদিতা হতভম্ব হয়ে গেল। সে কপট ট্রাক দেখিয়ে আরিয়ানের হাতে মৃদু চাপড় মেরে বলল, দুষ্ট পুরুষ কোথাকার! বাপ এত দুষ্টু, ছেলেমেয়েগুলো না জানি কত দুষ্টু হবে। আরিয়ান খিলখিল করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, শুধু আমার মতো দুষ্ট নয়, তোমার মতো মিষ্টিও হবে হৃদি। হৃদিতা আর রাগের ভান করে থাকতে পারল না। সেও ফিক করে হেসে ফেলল। তারপর আরিয়ান বলল, কিন্তু প্রথম সন্তানটা আমাদের মেয়ে হোক। ঠিক তোমার মতো ছোট্ট একটা প্রিন্সেস হবে আমাদের। তুমি কি চাও হৃদি? আমি জানি নিশ্চয়ই তুমি ছেলে চাইবে, কারণ বেশিরভাগ মেয়েরাই তাদের প্রথম সন্তান ছেলে হোক এটাই চায়, আর ছেলেরা চায় তাদের প্রথম সন্তান মেয়ে হোক। হৃদিতা বিজ্ঞের মতো দুহাত ভাঁজ করে বলল, এটা ভুল ধারণা। প্রথম সন্তান যাই হোক সেটাই খুশি মনে গ্রহণ করে মেয়েরা। তবে অনেকের ইচ্ছে থাকে তাদের প্রথম সন্তান ছেলে হোক। তবে আমি চাই আমার প্রথম সন্তান মেয়ে হোক। আরিয়ান অবাক হয়ে প্রশ্ন করল, কি বলছো হৃদি? আমি আরো ভাবলাম তুমি ছেলে সন্তান চাইবে আর আমি মেয়ে সন্তান চাইবো। এটা নিয়ে তোমার সাথে আমি তর্ক করব, খুনসুটি করব, কিন্তু তুমি তো আমার সব ঝগড়ার প্ল্যানেই পানি ঠেলে দিলে। হৃদিতা খিলখিল করে হেসে উঠল। আরিয়ান আবারও সেদিকে অপলক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান বলল, আচ্ছা, আমাদের ছেলে হলে নাম রাখবো মুগ্ধ, আর মেয়ে হলে রাখবো স্নিগ্ধা, ঠিক আছে? একদম ঠিক আছে। আচ্ছা, তুমি মেয়ে বাবু চাও কেন? কারণ মেয়ে বাবু হলে আমি তার সাথে মিলিয়ে ম্যাচিং ড্রেস পরবো, একইভাবে সাজবো, তাকে পুতুলের মতো সাজিয়ে রাখবো। ছোটবেলা থেকেই আমার কোনো বন্ধু ছিল না, তাই আমি চাই আমার একটা লিটল প্রিন্সেস হোক। তাহলে তো ভালোই হবে, আমিও 2টা প্রিন্সেস পেয়ে যাব। তখন তুমি কাকে বেশি আদর করবে, আমাকে নাকি আমাদের লিটল প্রিন্সেসকে? আরিয়ান হৃদিতার হাতে একটা আলতো চুমু খেয়ে বলল, তোমাদের দুজনেই হবে আমার কাছে সমান মূল্যবান, অতি মূল্যবান 2 প্রিয় মানুষ। কারোর প্রতি কারো থেকে ভালোবাসা কম থাকবে না আমার। কিন্তু সন্তান হলে তুমি আবার আমাকে কম ভালোবেসো না কিন্তু হৃদি। আমি শুনেছি সন্তান হলে মেয়েরা তাদের সমস্ত ভালোবাসা সন্তানের উপর ঢেলে দেয়, স্বামীকে তারা একদম ভুলে যায়। হৃদিতা খিলখিল করে হেসে উঠে বলল, ওরে আমার স্বামী বেচারা তো এখন থেকেই নিজের সন্তানদের উপর আমাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। রিডিকুলাস। আরিয়ানও মৃদু হাসতে লাগলো, বলল, তোমার ভালোবাসা সবসময় আমার প্রতি সমান চাই হৃদি। আমিও কোনোদিন তোমাকে ভালোবাসতে কার্পণ্য করব না। কিন্তু ছেলে হলে আমি তাকে বেশি আদর করবো আরিয়ান। আরিয়ান ছেলে মানুষের কণ্ঠ বলে উঠল, এটা কিন্তু চিটিং হয়ে গেল হৃদি। এবার চিটিং এর শাস্তি ভোগ করতে হবে তোমাকে। এই বলে আরিয়ান উঠে গিয়ে হৃদিতার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। লালচে তিলটাতে ঠোঁট শুয়ে দিল। বিয়ের প্রথম রাতের মতো কেঁপে উঠল হৃদিতা। ধীরে ধীরে নিঃশ্বাস ঘনে এলো তার। এরপরে আরিয়ানের তার কপালে প্রগাঢ় একটা চুম্বন করলো। হৃদিতাও এরপর আরিয়ানের ঠোঁটে নিজের ঠোঁট শোয়ালো। তারপর তার কপালে আলতো করে ভালোবাসার পরশ বুলিয়ে দিল। এত সুখ আমার কপালে সইবে তো আরিয়ান? কেন সইবে না হৃদি? দুনিয়ার সব সুখ আমি তোমার পায়ের কাছে এনে হাজির করে দিব। দুঃখের এক ফোঁটা আঁচড়ও তোমার গায়ে লাগতে দিব না কখনো। কখনো কোনো ঝড় এসে আমাদেরকে আলাদা করে দেবে না তো? না, কোনোদিন কোনো ঝড়কে আমি আমাদের ধারের কাছেও ঘেঁষতে দিব না হৃদি। কেউ আমাদের দুজনের মধ্যে কখনো আসতে চাইলে আমি তাকে এক বিন্দু পরিমাণও ছাড় দিব না। আগেও যেমন এর জন্য কাউকে ছাড় দিইনি, এখনো কোনো ক্রমেই দিব না। চোয়াল শক্ত করে কথাগুলো বলল আরিয়ান। তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। হৃদিতা ভুরুকুচকে জিজ্ঞেস করলো, আগে কাকে ছাড় দাওনি আরিয়ান? আরিয়ান সম্বিত ফিরে পেয়ে বলল, কিছু না হৃদি, বাদ দাও। হৃদিতা আরিয়ানের হাত চেপে ধরে বলল, সত্যি করে বলো কি হয়েছিল?
আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে প্রীতম আর রাইসার সমস্ত ঘটনা তাকে খুলে বলল। এটাও বলল যে 1 বছর আগে প্রীতম মারা গিয়েছে এবং কয়েক মাস আগে রাইসাও মারা গিয়েছে। তারা তাদের পাপের যোগ্য শাস্তি পেয়েছে। হৃদিতা প্রথমে অবাক হলেও পরবর্তীতে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ভালো করেই জানে পাপের শাস্তি সবাইকে একদিন না একদিন ভোগ করতে হয়। আমরা ছাড় দিলেও মহান সৃষ্টিকর্তা তাদেরকে কখনো ছাড় দেয় না। আরিয়ান ফোন বের করে বলল, আরেকটা অবাক করা নিউজ আছে জানো তো? কি আরিয়ান? তোমার পরিচয় নিয়ে প্রথমে যে মেয়েটা তুমি সে যে আমাকে বিয়ে করার নাটক করে রাইসার কথায় আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, সে তার পাপের যোগ্য শাস্তি পেয়েছে। এই যে দেখো। বলে ফোনটা হৃদিতার দিকে এগিয়ে দিল আরিয়ান। হৃদিতা ফোনের ভিডিওতে দেখতে পেল একটা মেয়েকে অসংখ্য মানুষের সাথে প্রতারণার দায়ে গণপিটুনি দেওয়া হচ্ছে। পরবর্তীতে নিজেকে রক্ষা করতে সে অস্ট্রেলিয়ার সিডনিতে একটি 50 তলা ভবনের ছাদে উঠে পড়ে। পরবর্তীতে সেখান থেকে উত্তেজনাবশত পালাতে গিয়ে নিচে পড়ে গিয়ে অত্যন্ত করুণভাবে তার মৃত্যু হয়। হৃদিতা ফোনটা আরিয়ানের দিকে দিয়ে বাড়িয়ে দিতেই দেখতে পেল আরিয়ান ব্যালকনির একপাশে 2 পকেটে হাত গুজে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। হৃদিতা তার দিকে এগিয়ে গিয়ে 2 হাতে তার এক বাহু জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রাখলো। সেও আরিয়ানের মতো আকাশের দিকে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে আজ পানি। বিষাক্ত অতীতের স্মৃতিগুলো আবারও তার মস্তিষ্কে হানা দিচ্ছে। সেটা হৃদিতা স্পষ্ট বুঝতে পারছে। তাই আরও এখন চোখ ফেটে কান্না আসছে। চাঁদের রূপালী আলো দুজনের চোখে মুখে পড়ে এক অদ্ভুত বিষণ্ণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। হৃদিতা কান্না দমন করে আরিয়ানকে আরো শক্তভাবে জড়িয়ে ধরে কোমল কণ্ঠে বলতে লাগলো, অতীতকে ভুলে যাও আরিয়ান। অতীতকে যত মনে করবে ততই কষ্ট পাবে। তার চেয়ে বরং তুমি আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো। ভেবে দেখো আমরা একে অপরের সাথে কতটা সুখে আছি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পরবর্তী জীবনটাও আমাদের সুখে শান্তিতে কাটবে। আমি তোমাকে আজীবন অনেক বেশি ভালো রাখবো, অনেক বেশি ভালোবাসবো। একটুখানি কষ্টও তোমাকে পেতে দিব না। আমি শুধু চেয়েছি তোমায় আরিয়ান, আর আজীবন অনন্তকাল তোমাকেই চেয়ে যাব। ভালোবাসি তোমাকে আরিয়ান। আরিয়ান হৃদিতাকে নিজের বুকের সাথে চেপে ধরে তার ঠোঁটে ভালোবাসার আলতো পরশ বুলিয়ে দিয়ে মিহি কণ্ঠে বলতে লাগলো, অতীতে যত কষ্ট পাই না কেন, আমার অতীত বর্তমান জুড়ে শুধুমাত্র তুমিই ছিলে, তুমিই আছো এবং ভবিষ্যতেও সবসময় তুমিই থাকবে। মহান আল্লাহর রহমতে আমরা এখন যেভাবে সুখে আছি, হাসি খুশি ভাবে আছি, সারাটা জীবন ঠিক এভাবেই সুখে ও হাসি খুশি থাকবো ইনশাল্লাহ। নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালো রাখবো, আমি অনেক বেশি ভালোবাসবো তোমাকে। পৃথিবীর সমস্ত সুখ তোমার পায়ের কাছে ঠেলে দেব, আর তোমার দুঃখ যন্ত্রণাগুলো নিজের হাতে সরিয়ে দেব। আমি শুধু চেয়েছি তোমায় হৃদি, চিরকাল তোমাকেই চেয়ে যাব। ভালোবাসি তোমায় হৃদি। সময় ফুরিয়ে যায়, জীবনের আয়ু কমে যায়, সুখের সময় শেষ হয়ে যায়, কিন্তু খাদিন ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। ভালোবাসা অবিনশ্বর, ভালোবাসা বারংবার রং পাল্টায়, কিন্তু কখনো সেটা নিঃশেষ হয়ে যায় না। নিখাত ভালোবাসার অমর যুগলবন্দি চরিত্রগুলো চিরদিন নিকশ কালো আধারময় রাতের ঝকঝকে তারাদের মতোই উজ্জ্বল ও মহিয়ান হয়ে থাকে সব সময়।